আজমল চৌধুরী হঠাৎ রেস্টুরেন্টে এসে লাবণ্যকে ধমকানো শুরু করে দিছে। এটার কারণ কেউ জানে না। ফাইজা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কাব্য ক্যাশ কাউন্টারের পাশে এসে দাঁড়ালো। লাবণ্য কিছুতেই বুঝতে পারছে না এমনভাবে কেন ধমকাচ্ছে। কাব্য কি তামান্নার সাথে বেয়াদবি করছে? কাব্যকে তো কথা বলতে বারণ করেছিলাম। তাহলে লাবণ্য কাব্যের দিকে তাকালো। লাবণ্যর ইশারা বুঝে কাব্য মাথা নাড়িয়ে না বলল। লাবণ্য এবার সাহস নিয়ে বলল, স্যার আমার ভুলটা যদি আমাকে বলতেন। কি ভুল? আমার কাছে কৈফিয়ত চাও? তোমার এত বড় সাহস? সরি স্যার। তোমার সাহস দেখে আমি আশ্চর্য। তুমি জানো আমি তোমার চাকরি নট করে দিতে পারি। লাবণ্যর মনে হয় ভয় ঢুকে গেল চাকরি চলে যাওয়ার কথা শুনে। লাবণ্য স্তব্ধ হয়ে গেল। আজমল চৌধুরী কাব্যের দিকে তাকিয়ে, তুমি সেই গ্রাম থেকে আসা ছেলেটা না? কাব্য মাথা নাড়ালো, কথা বলল না। লাবণ্য বলল, স্যার ওর কোনো দোষ নেই, যা বকার আমাকে বকেন। আজমল চৌধুরী লাবণ্যর মুখের দিকে তাকিয়ে দেখলো লাবণ্য এখনো কেঁদে দিবে। চোখে পানি টলমল করছে। আজমল চৌধুরী ফিক করে জোরে হেসে ওঠে। বোকা মেয়ে, ভয় পেয়েছিস? আজমল চৌধুরী এমন হঠাৎ করে হেসে দেয়াতে সবাই হতবাক, কিন্তু ফাইজা অবাক। এতক্ষণ তো বেশ ভালোই লাগছিল বকতে দেখে, এখন আবার হাসছে কেন? লাবণ্য চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজমল চৌধুরী বলল, আরে বোকা আমি মজা করছিলাম তোর সাথে। লাবণ্য চোখ মুছতে মুছতে বলল, স্যার এইভাবে আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি কি অপরাধ করেছি? অপরাধ তো তুই একা করিসনি, তোরা দুজন একসাথে অপরাধ করে আমাকে চমকিয়ে দিছিস। তাই ভাবলাম তোদেরকে খুশির খবর দেওয়ার আগে আমিও তোদেরকে চমকে দিব। সবাই বেশ অবাক হয়ে চেয়ে আছে। লাবণ্য বলল, কি অপরাধ করেছি স্যার? আজমল চৌধুরী একটা খাম বের করে, এখানে কোম্পানির নাম লেখা আছে। দুপুরের খাবার এই রেস্টুরেন্ট থেকে খাবার যাবে ওই কোম্পানিতে। টাকা আছে ভেতরে, এটা সবার বোনাস। এটা রেস্টুরেন্টের জন্য বাড়তি ইনকাম, যেটা চোখে পড়ে আসছে এতদিন। তোরা দুজন রাস্তায় রাতে খাবার বন্টন করে আসছিস, আমাকে তো জানোস নাই। আমি শুনেছি কিন্তু বিশ্বাস করিনি, তবে দু একবার নিজ চোখে দেখেছি। আর এই কোম্পানির মালিক নিজে তোদের পরীক্ষা করে সন্তুষ্ট হয়েছে, তার কোম্পানির জন্য এই রেস্টুরেন্টটা বেছে নিয়েছে। আজমল চৌধুরীর মুখে এমন কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। ফাইজা অবাক হয়ে গেল। আজমল চৌধুরী বলল, তোর প্রমোশন হয়েছে, আর গ্রামের ছেলে তুমি এখন থেকে ওয়েটার, বুঝছো? কোম্পানিতে খাবার পৌঁছে দেওয়া তোমার কাজ। তোমারও প্রমোশন হলো, আর বাকিদেরও। সবার প্রমোশন হওয়াতে সবাই অনেক খুশি। আজমল চৌধুরী ওদের সাথে কথা বলে চলে যেতে যাবে, তখন লাবণ্য বলল, সরি স্যার, আপনাকে বিষয়টা না জানানোর জন্য। আজমল চৌধুরী মুচকি হেসে, আমাকে কি খারাপ মনে হয়? আমি অতটাও খারাপ না। আমিও এক সময় রাস্তায় ঘুমাতাম, অনেকের লাথি ঝাঁটা গালাগাল শুনে আজ আমি আজমল চৌধুরী। আজমল চৌধুরী চলে গেল। লাবণ্য মাথা নিচু করে ফেললো। ফাইজা এসে লাবণ্যকে বলল, তোরা দুজন এতদিন অতিরিক্ত খাবার রাস্তার মানুষদের দিতে কই? আমাকে তো বলিসনি। টাইম হলেই তো চলে যেতে চাস, শুধু দাঁড়াস নাকি তুই? ঠিক আছে, এরপর থেকে তোদের সাথে আমিও থাকবো। তামান্না দরজার সামনে দাঁড়িয়ে, কিসের ডিসকাস চলছে তোদের? আসলে ম্যাডাম, বড় স্যার এসে। তামান্না ফাইজাকে থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি, তবে ভালোই হয়েছে আমার অগোচরে এসব করে। আমি জানলে তো আর এই কাজ করতে পারতি না। তামান্নার কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। তামান্না লাবণ্যকে বলল, ওয়েটারকে উপরে পাঠিয়ে দে। তামান্না কথাটা বলে উপরে চলে গেল। ফাইজা কাব্যের দিকে তাকিয়ে, ম্যাডাম কি বললো শুনিসনি? তোকে ডাকলো, যা, দাঁড়িয়ে আছিস কেন? কাব্য লাবণ্যর দিকে তাকালো। লাবণ্যর চোখে ইশারায় কাব্য চলে গেল। লাবণ্য ফাইজাকে বলল, তুই ওর সাথে এরকম ব্যবহার করিস কেন? তোর দেখা দেখি বাকিরাও তো করে। ওকে আমি দু চোখেও দেখতে পারি না, কেমন একটা বিরক্তিকর। গা দিয়ে গ্রাম্য খ্যাত গন্ধ আসে, অসহ্যকর। ফাইজা
ফাইজা মুখ ভেঙচি কেটে চলে গেল। কাব্য দরজার সামনে দাঁড়িয়ে রইল। তামান্না কাব্যকে ভেতরে আসতে বলল। কাব্য ভেতরে যেতে তামান্না বলল, তোর মুখের জবাব কি আটকে গেছে? কথা বলতে পারিস না? কাব্য মাথা নাড়ালো। তামান্নার সামনে থাকা পানির গ্লাস ধরে কাব্যের মুখে পানি ছুঁড়ে মেরে, তুই কি বোবা? আমার সাথে কথা বলতে পারিস না? কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এতে তামান্নার জেদ বেড়ে গেল। লাবণ্যকে ডাক দিল। লাবণ্য উপরে আসতে, এই বোবাটাকে চাকরিতে রাখছিস কেন? ওকে এখান থেকে বের করে দিবি আজই। ম্যাডাম ও কি করেছে? ওকে আমি এতক্ষণ প্রশ্ন করলাম, ও কোনো কথাই বলল না কেন? ম্যাডাম ও আপনাকে অনেক ভয় পায়। ও কথা বলতে যে বলতে পারে না, ওর সাহসে কুলায় না, আমাকেও বলেছে। ঠিক আছে, ওকে নিয়ে সামনে থেকে যা। লাবণ্য কাব্যকে নিয়ে চলে গেল। তামান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়চারি করতেছে আর বিড়বিড় করতেছে করে বলছে, আমাকে তো ভয় পাবেই, ওর যা অবস্থা করেছি এতদিনে ভয় না পেয়ে যাবে কই? ওকে দিয়ে আরও কাজ করাতে হবে। কি কাজ করাবো? হ্যাঁ, পেয়েছি। তামান্না কাব্যকে উপরে পাঠানোর জন্য নক করলো। লাবণ্য বলল, কাস্টমার বেশি, ও অর্ডার নিচ্ছে। লাবণ্যর কথা শুনে তামান্না নিচে নেমে দেখলো কাব্য কথা বলছে কাস্টমারের সাথে। দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগলো। তামান্না ক্যাশে এসে, তুই যা, ওপাশটা খেয়াল কর, আমি ক্যাশে বসেছি। লাবণ্য অবাক হয়ে গেল তামান্নার কথা শুনে। আগে তো কখনো ক্যাশে বসেনি। তামান্না লাবণ্যকে বলল, কি ভাবছিস দাঁড়িয়ে? তোরে কিছু বলছি। হ্যাঁ ম্যাডাম, যাচ্ছি। লাবণ্য যে কাব্যকে হেল্প করতে লাগলো। তামান্না ক্যাশে বসে এদিকটা সামলাচ্ছে। বিকালের সময়টা রেস্টুরেন্টে ফাঁকা গেল। তামান্না লাবণ্যকে বলল, তোমাদের সবার খাবার হয়েছে? না ম্যাডাম, আপনি তো খাননি, আজ চাপটা একটু বেশি গেল। সমস্যা নেই, তোমরা খেয়ে নাও, আমি উপরে যাচ্ছি, খাবার পাঠিয়ে দিও। ঠিক আছে ম্যাডাম, ফাইজাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিচ্ছি। না, কাব্যকে দিয়ে পাঠাও। ঠিক আছে ম্যাডাম। তামান্না চলে গেল। লাবণ্য কাব্যকে ডেকে বলল, ব্যস্ত খাওয়া শেষ করে ম্যাডামের জন্য খাবার নিয়ে যাও উপরে। ম্যাডামকে খাবারটা দিয়ে এসে খায়, দেরি হলে তো আবার শুরু করে দিবে। ঠিক আছে যাও, খবরদার ম্যাডামের সাথে কথা বলবে না। ঠিক আছে। লাবণ্য কিচেনে যেয়ে খাবার রেডি করে কাব্যের কাছে দিল। কাব্য খাবার নিয়ে উপরে যেয়ে দরজায় নক দিল। তামান্না কাব্যকে ভিতরে আসতে বলল। কাব্য খাবার নিয়ে ভিতরে ঢুকে খাবার টেবিলের উপর রাখলো। তামান্না বলল, পানি নিয়ে আয়, রাতে তোর আজ কাজ আছে। কাব্য মাথা নেড়ে পানি নিচে আসলো। পানি নিয়ে উপরে উঠে টেবিলে পানি রেখে চলে আসছিল। তখন তামান্না বলল, আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে থাকবি, যখন যেতে বলবো তখন যাবি। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তামান্না খাবার মুখে তুলবে তখন কয়েকজন লোক ভিতরে ঢুকে পড়ল। তামান্না উঠে দাঁড়িয়ে, কারা আপনারা? পারমিশন ছাড়া ভেতরে ঢুকছেন কেন? দরজার কাছে দাঁড়িয়ে রুস্তম সর্দার বলল, মামুনি, আমাদের ঢুকতে পারমিশন লাগে না, আমাদের কাছ থেকে পারমিশন নিয়ে সবাই চলাচল করে। রুস্তম সর্দার পান চিবোতে চিবোতে ভেতরে ঢুকে চেয়ার টেনে বসলো। তামান্না বলল, আপনি কে? আপনাকে তো চিনলাম না। রুস্তম সর্দার পিছে ফিরে, এই মেয়ে আমার এলাকায় ব্যবসা করে খায় আর আমাকে চেনে না, বড্ড আসালে দেখি। আমারে চেনে না এমন কেউ আছে নাকি এখানে? কেন এসেছেন? কি চাই আপনার? চাঁদা চাই, আগে যা ছিল তার থেকে দ্বিগুণ বেশি দিতে হবে। আমি কোনো চাঁদা দিব না, আপনারা আসতে পারেন। রুস্তম সর্দার কোমর থেকে পিস্তল বের করে, রুস্তম সর্দার না শব্দটা পছন্দ করে না। আমি কিন্তু পুলিশকে ইনফর্ম করব। আপনারা যাবেন নাকি পুলিশ ডাকবো? কোনটা? রুস্তম সর্দার মুখটা সামনে গিনিয়ে, মামুনি, তোমার দেখি অনেক তেজ, রূপের যৌবনের তেজটা বেশি থাকবে। আপনারা যাবেন না আমি পুলিশ ডাকবো? মামুনি, রুস্তম সর্দারকে চিনতে পারোনি তুমি? পুলিশ আমার ডান পকেটে থাকে। সময় মতো চাঁদার টাকা পাঠিয়ে দিও, না হলে তোমার এই রূপ যৌবন থাকবে না। আমার যে ছেলে ফেলে দেখছো সবাই তোমাকে খুলে খাবে, তোমার বাবাকে বলে দিও। তামান্না রুস্তম সর্দারের লোকজনের দিকে তাকিয়ে দেখলো
খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে খাচ্ছে। রুস্তম সর্দার তামান্নাকে খারাপ কথা বলে চলে গেল। কাব্য এতক্ষণ মাথা নিচু করে ওদের কথা শুনতেছিল। তামান্না অপমানের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাগ জেদ দুটোই বেড়ে গেল তামান্না কাব্যের দিকে তাকিয়ে। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? সামনে থেকে যা। আমি রুস্তমকে ছাড়বো না। আমাকে অপমান করা, আমি এর শোধ নিয়েই নিব। কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কাব্য যাচ্ছে না দেখে, তোর সামনে আমাকে অপমান করে গেল, তোর নিশ্চয়ই ভালো লাগছে তাই না? যা সামনে থেকে, না হলে তোকে কিন্তু। কাব্য তামান্নার কথা শুনে মাথা নিচু করে নিচে চলে আসলো। তামান্না আজমল চৌধুরীকে কল দিয়ে সবটা বলে। ড্যাডি, তুমি ওর কিছু করতে পারবে না? শান্ত হও মামুনি। রুস্তম অনেক বড় ডেঞ্জারাস মানুষ, কাউকে তোয়াক্কা করে না। তুমি এটা নিয়ে আর ভেবো না, আমি দেখছি বিষয়টা। তুমি পারবে না ওর কিছু করতে? আমাকে বাজে কথা বলে গেল, তুমি কিচ্ছু বলবে না? তুমি কিছু না বললে ওর ব্যবস্থা আমিই করব। আমি কখন বলছি কিছু করব না? ওকে তোমার পায়ের কাছে ফেলবো, তোমার কাছে মাপ চাইবে। শান্ত হও মামুনি। আজমল চৌধুরী তামান্নাকে বোঝাতে লাগলো। লাবণ্য কাব্যকে দেখে জিজ্ঞেস করলো, ওপরে কি হয়েছে? কাব্য এক এক করে সবকিছু বলতে লাগলো। কাব্যর কথা শুনে লাবণ্য বলল, ঝামেলা একটা তৈরি হবে। বড় স্যার যেটার ভয় পাচ্ছিল তাই হয়ে গেল। ওরা যদি ম্যাডামের কোনো ক্ষতি করে ফেলে? ওরা কি অনেক খারাপ? একটু একটু খারাপ লাগছে, অনেক খারাপ। না হলে ম্যাডামকে এইভাবে বিশ্রীভাবে বলতে পারতো। ওরা তো ম্যাডামের দিকে ফলো করে রাখবে, ম্যাডামকে সাবধান করতে হবে। লাবণ্যর কথা শুনে কাব্য অবাক হয়ে গেল। লাবণ্য উপরে উঠতে যাবে, দেখলো তামান্না নিচে নেমে আসছে। লাবণ্য তামান্নার সামনে দাঁড়িয়ে, ম্যাডাম কই যাচ্ছেন? বাহিরে কাজ আছে। ম্যাডাম যারা আসছিল ওরা অনেক খারাপ মানুষ, আপনাকে তো ওরা ফলো করবে। আপনি বাসায় চলে যান, বাইরে থাকবেন না। সেটা আমি দেখে নিব। তামান্না চলে গেল। লাবণ্য আজমল চৌধুরীকে ফোন দিয়ে বলল সবকিছু। আজমল চৌধুরী চিন্তায় পড়ে গেল। তামান্না গাড়িতে উঠল। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। পিছনে রুস্তম সর্দারের লোকজন তামান্নাকে ফলো করছে। তামান্না বিষয়টা বুঝতে পারলো। লাবণ্য তাহলে ঠিক কথা বলেছিল। তামান্না কিছুটা ঘাবড়ে গেল। আজমল চৌধুরী তামান্নাকে কল দিয়ে বুঝিয়ে বাসায় আসতে রাজি করালো। লাবণ্য ক্যাশের উপর হাতে ভর দিয়ে গালে হাত দিয়ে আছে। কাব্য লাবণ্যকে এমন দেখে, মন খারাপ করে আছেন কেন ম্যাডাম? টেনশন লাগছে। এই রুস্তমকে আমার বিশ্বাস হয় না, কোনো ক্ষতি না করে দেয়। এত টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। এই শহর সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, মানুষগুলো খুব ভয়ঙ্কর। কম্পিউটারটা একটু চালাতে পারি? হ্যাঁ। লাবণ্য উঠে পাশে বসলো। কাব্য কম্পিউটারে বসে কাজ করতে লাগলো। লাবণ্য অন্যমনস্ক, তাই আর এদিকে কোনো খেয়াল নেই। কাব্য কিছুক্ষণ কাজ করে বলল, হয়ে গেছে। লাবণ্য অন্যমনস্ক থাকায় কাব্যের হয়ে গেছে শুনে লাফিয়ে, কি হয়ে গেছে? ম্যাডাম শান্ত হন, কম্পিউটার চালানো হয়ে গেছে, এটাই বলছি। ও। কাব্য লাবণ্যর মনের অবস্থা বুঝতে পেরে আর কিছু বলল না। কিছুক্ষণ পর কাস্টমার আসলো। কাব্য তাদের থেকে অর্ডার নিয়ে আসলো। রাত 8টা। আজমল চৌধুরী রুস্তম সর্দারকে ফোন করলো। রুস্তম সর্দার কল রিসিভ করেই, চৌধুরী সাহেব, আপনি তো ভালো একটা জিনিস বানিয়েছেন। এত জিদ রাগ ভালো না, মেয়েকে বলে দিয়েন। মুখ সামলে কথা বলো। কি জন্য ফোন দিয়েছেন? তুমি আমার কাছে না এসে মেয়ের সাথে যে ব্যবহারটা করছো খুব খারাপ করছো। তোমার টাকা লাগবে আমাকে বলতে, আমি দিতাম। আপনার মেয়েকে দেখে আর আপনার কথা মনে হয়নি দুজনই তো এক। আপনার মেয়ে টাকা দিতে রাজি হয়ে গেলে আমি কোনো ঝামেলা করতাম না। তোমার চাঁদার দাবি আমি মেনে নিব। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? রুস্তম সর্দারের কাছে কোনো কাজে না নেই। সকালে আমার মেয়ের কাছে এসে মাপ চাইবে। মাপ চাওয়া হয়ে গেলে আমি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেব। চৌধুরী কি বলছেন? ভেবে বলছেন তো? হ্যাঁ, তুমি যে কাজটা করেছো তার জন্য ক্ষমা চেয়ে যাবে। আমার ইজ্জত কই যাবে আপনার কোনো আইডিয়া আছে? আমার ইজ্জতে কেউ হাত বাড়ালে তাকে আমি শেষ করে ফেলি। আপনারা বাপ মেয়ে কিন্তু বাঁচতে পারবেন না। কালকের বেতন নগদ ক্যাশ রেডি রাখেন, না পেলে আপনার মেয়েকে শেষ করে ফেলবো।
রুস্তম সর্দার আজমল চৌধুরীকে ভয় দেখিয়ে কল কেটে দিল। আজমল চৌধুরী চিন্তায় পড়ে গেল কি করবে এখন। এদিকে তামান্নাকে খুশি না করতে পারলে বড় ঝামেলা পাকিয়ে ফেলবে, আবার রুস্তমও কম না। আজমল চৌধুরী চিন্তায় পড়ে গেল বেশ। রাতে রেস্টুরেন্ট বন্ধ করে লাবণ্য, ফাইজার কাব্য খাবার নিয়ে বের হলো। রাস্তার পাশে লোকদের দিয়ে যে যার মতো করে চলে গেল। কাব্য নিজের ঘুমানোর জায়গায় এসে বসে ব্যাগ থেকে খাতা কলম বের করে ফাঁকা পৃষ্ঠায় একটা ছক আঁকলো। মিরান কাব্যের ছক আঁকা দেখে জিজ্ঞেস করলো, ছক একে কি করছিস? একা গেম খেলা যায়, আমাকে একটু শেখা। মিরান আর কিছু বলল না, শুয়ে পড়ল। কাব্য খাতায় তার কাজ করতে লাগলো। রাত 8টা। রুস্তম সর্দারের গাড়ি হঠাৎ করে ব্রেক করলো। রুস্তম সহ সবাই অবাক হয়ে গেল সামনের দিকে তাকিয়ে। রুস্তম সর্দার ক্লাব থেকে ফুর্তি করে বাসার দিকে ফিরতেছিল রাত 8টার সময়। গাড়ি আপন গতিতে চলতে লাগলো। রাস্তা পুরো শুনশান। ল্যাম্পপোস্টের আলো আশ্রে পড়েছে রাস্তায়। গাড়ি চলতে চলতে হঠাৎ করে গাড়ি ব্রেক করলো ড্রাইভার। রুস্তম সহ সবাই সামনের দিকে ঝুঁকে পড়ল। পেছনের গাড়ি সামনের গাড়িতে ধাক্কা মারলো। হঠাৎ করে ব্রেক কেউ বুঝতে পারল না। রুস্তম সর্দার ড্রাইভারকে গালি করলো। ড্রাইভারের কথায় সবাই সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ল্যাম্প পোস্টের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে রাস্তার মাঝখানে আগন্তুক একজন দাঁড়িয়ে আছে। রুস্তম সর্দার রেগে যেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। পেছনে রুস্তমের লোক এসে জড়ো হলো। রুস্তম বলল, দেখতো কে রুস্তম সর্দারের পথের মাঝখানে দাঁড়ায়? ওর এত বড় সাহস! শেষ করে দে ওকে। রুস্তমের কথায় সবাই সামনের দিকে যেতে লাগলো, হাতে হকিদা এসব নিয়ে। রুস্তম সর্দার বলল, বুঝিয়ে দে ওকে, রুস্তম সর্দারের পথ আটকিয়ে দাঁড়ালে তার কি হাল হয়। রুস্তম সর্দারের কথা শেষ হতে না হতেই সামনে এগিয়ে যাওয়া লোকগুলোর বুক গুলিতে ঝাঁঝরা হতে লাগলো। রুস্তম সর্দার এমন দৃশ্য দেখে হতবাক। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। রুস্তম সর্দারের লোকজন রাস্তার উপর লুটিয়ে পড়ল। রুস্তম সর্দার ভয় পেয়ে গাড়িতে উঠে বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। ড্রাইভার বলল, স্যার, গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, চলছে না। ড্রাইভারের কথা শুনে রুস্তম গাড়ি থেকে নেমে চাকার দিকে তাকিয়ে দেখলো সব চাকা বসে গেছে। রুস্তম পিস্তল বের করে আগন্তুক লোকটার দিকে এগিয়ে যেয়ে, কে তুই? তোর সাথে আমার শত্রুতা কিসের? আমার পথ আটকিয়ে রাখছিস কেন? বাঁচতে চাইলে চলে যা। রুস্তম সর্দারকে চিনিস না? আগন্তুক লোকটা জোরে হেসে উঠল। হেসে উঠে, ডার্ক ডেভিল, তুই যেই হোস না কেন, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। তোর পাপের ছোঁয়া পরিপূর্ণ করে ফেলছিস, এখন একটু শাস্তি উপভোগ করবি। রুস্তম সর্দার পিস্তলের ট্রিগার চাপ দিবে ভয়তে তখনই হাত থেকে পিস্তল ছিটকে পড়ে গেল। কিছুটা পিছনে সরে গেল। পুরো ভয় পেয়ে গেল। রুস্তম সর্দার বলল, কে তুই? আমার সাথে তোর শত্রুতা কি? আমি ডার্ক ডেভিল। আমার সাথে তোর শত্রুতা নেই, তবে তোর সাথে এই শহরের প্রতিটা মানুষের সাথে তোর শত্রুতা রয়েছে। অনেকে নিরীহ মানুষদের অত্যাচার করেছিস, সে লাখ কামছাড়। তোর এই পাপের শাস্তির জন্য প্রস্তুত হ। তুই যা চাইবি তাই দিব। আমাকে ছেড়ে দে। অর্থ, সম্পদ, প্রভাব, নাম যা আছে সব তোর নামে করে দিব। আমাকে মারিস না, তোকে এই শহরের বড় মাস্তান করে দিব। তোকে মারলে আমার নাম ফুটে উঠবে। তোদের মতো আগাছা পরিষ্কার করতে পারলে সবার নজরই ডার্ক ডেভিলের দিকে থাকবে। সকাল হতে না হতে ডার্ক ডেভিল নাম ছড়িয়ে পড়বে। ডার্ক ডেভিল উপরের দিকে পিস্তল ধরে ফায়ার ধরলো ফাঁকা আকাশে। রুস্তম সর্দার ঘাবড়ে যেয়ে ভয়তে বাঁচার জন্য ডার্ক ডেভিলের পা জড়িয়ে ধরে অনুনয় করতে লাগলো। ডার্ক ডেভিল হেসে দিয়ে বলল, এরকম অনেক মানুষ তোর পায়ে পড়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু তোর মতো নরপিচাস ওদের কথা শুনিস নাই, মেরে ফেলছিস। আজ তোর কোনো রক্ষা নেই। ডার্ক ডেভিল পা ছিটকে মারল। রুস্তম সর্দার পেছনে পড়ে গেল। রুস্তম সর্দারের বুকে পা দিয়ে, তোর মতো পিচাসকে বাঁচিয়ে রাখলে শহরে আবর্জনা বাড়বে, তুই থাকবি না, শহরে আবর্জনা হবে না। রুস্তম সর্দার কিছু বলতে যাবে তখন ডার্ক ডেভিল রুস্তম সর্দারের হাত ধরে মোচড় দিল। রুস্তম সর্দার কোকিয়ে উঠল। হাতের ডানা যেন দুভাগ হয়ে গেল। রুস্তমের মুখের উপর পা দিয়ে চাপ দিয়ে দু হাতের বাহু ছিঁড়ে ফেলল। রুস্তম সর্দার কোনো
আর্তনাদের চিৎকার বের হলো না। এক হাতের 2 আঙ্গুল দিয়ে চোখের মধ্য দিয়ে চোখ তুলে ফেলল আর বলল, এই চোখ দিয়ে অনেকের দিকে খারাপ নজর দিচ্ছিস, অনেকে সর্বনাশ করেছিস, তোকে যন্ত্রণা দিয়ে মারব। রুস্তমের মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না, চাপা শব্দ শোনা যাচ্ছে। ডার্ক ডেভিল মুখের উপর দিয়ে পা সরিয়ে নিল। রুস্তম জোরে চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে ডার্ক ডেভিল রুস্তমের মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে দিয়ে গুলি করলো। সাথে সাথে রুস্তম সর্দার নিস্তেজ হয়ে গেল। লাশ রেখে ডার্ক ডেভিল চলে গেল। প্রশানের লোকজন খবর পেয়ে গাড়ি হয়ে গেল। গাড়ির শব্দে রাস্তার পাশে সবার ঘুম ভেঙে গেল। মিরান উঠে দেখলো পুলিশের গাড়ি ভুম ভুম করে শব্দ করে ছুটছে। মিরান কাব্যকে ঘুমাতে দেখে অবাক হয়ে কাব্যকে ডাকলো। কাব্য ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে, কি হয়েছে? ভোর হয়ে গেছে। পুলিশের গাড়ি গেল অনেকগুলো, গাড়ির সাইডেও সবাই ঘুম থেকে উঠে বসলাম। তুই শান্তিতে ঘুমাচ্ছিস, অন্যদিন তো পায়ের শব্দে তোর ঘুম ভেঙে যায়। কই পুলিশের গাড়ি? নিশ্চয়ই বড় কোনো ঝামেলা ঘটেছে, না হলে এভাবে তো পুলিশ গাড়িতে যেত না। কাব্য অবাক হয়ে গেল মিরানের কথা শুনে। পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গেল। পুলিশের অফিসার টেকো মুরাদ গাড়ি থেকে নেমে রুস্তম সর্দারের লাশ দেখে অবাক হয়ে গেল। 2 হাত ছিঁড়া, চোখ উপড়ানো, এভাবে কি মারলো? টেকো মুরাদ চিন্তায় পড়ে গেল। এখানে ওর শত্রু কে হতে পারে? টেকো মুরাদ তার বড় অফিসারকে কল দিয়ে রুস্তম মার্ডার হয়েছে জানিয়ে দিল। মিডিয়ার লোকজনও চলে এসেছে, নিউজ করতে লাগলো। মুরাদ তার সোর্সদের বলল, লাশগুলো মর্গে পাঠানোর জন্য সোর্সরা স্ট্রেচার করে লাশগুলো গাড়িতে উঠাতে লাগলো। মুরাদ হেঁটে হেঁটে ভালো করে জায়গাটা দেখছে, কোনো ডকুমেন্ট পাওয়া যায় কি না। না, কোনো ডকুমেন্ট নেই। এখানে যে আসামি ধরবে। গাড়িতে লাশ ওঠানোর পর মুরাদ গাড়ির কাছে যেতে মিডিয়ার লোক ঘিরে ধরলো। মিডিয়ার লোক জিজ্ঞেস করছে, স্যার, রুস্তম সওদাগরকে কে বা কারা মারলো? কোনো ডকুমেন্টস পেয়েছেন? মুরাদ মিডিয়ার লোকদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে চলে গেল। নিউজ পেপার ছাপানোর ভেতর রুস্তম সর্দার মার্ডারের খবর পেয়ে প্রথম পৃষ্ঠায় রুস্তম সর্দারের মার্ডারের খবর ছাপা করলো। এক এক করে পুলিশের গাড়ি, মিডিয়ার গাড়ি, অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। একজন দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। মিরান তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রুস্তম সর্দার খুন হয়েছে। কথাটা বলতে বলতে লোকটা চলে গেল। মিরান কাব্য অবাক হয়ে গেল। মিরান বলল, এই শহরের রুস্তম সর্দারকে খেয়ে দেওয়ার মতো কার বুকে এত সাহস জন্মালো? আর লোকটাকে তো দেখতে ভয়ঙ্কর লাগতো। তুই দেখছিস? হ্যাঁ, গতকাল রেস্টুরেন্টে কতগুলো লোক নিয়ে আসছিল, পরে বন্দুক বের করে ম্যাডামকে শাসিয়ে গেল টাকার জন্য। ম্যাডাম তো সেই ভয় পেয়েছিল। আমাকে এইভাবে শাসালে তো আমার প্যান্ট ভিজে যেত। কাব্যের কথায় মিরান হেসে দিল। মিরান বলল, যাক, ভালোই হয়েছে, এরিয়ার মানুষ শান্তিতে থাকতে পারবে। মিরান জোরে একটা দীর্ঘশ্বাস ফেলল। সকাল 8টা বাজতে নিউজ পেপার হাতে নিয়ে এক একজন এক এক জায়গায় হাঁটছে আর বলছে, আজকের গরম খবর, ক্লাব থেকে ফেরার পথে রাস্তায় রুস্তম সর্দার সহ তার লোকজন খুন হয়েছে। আজকের তাজা খবর, রুস্তম সর্দার খুন হয়েছে। এটা শুনে সবে নিউজ পেপারস কিনতে লাগলো। কোথাও একজন জোরে জোরে খবর পড়ছে, 10 জন গোল করে দাঁড়িয়ে শুনছে। আজমল চৌধুরী চায়ের কাপ হাতে নিয়ে পেপারস হাতে নিতে প্রথম পৃষ্ঠায় রুস্তম সর্দার খুন হয়েছে খবরটা দেখে চোখ বড় বড় করে ফেললো। চায়ের কাপ পাশে রেখে খবর পড়তে লাগলো। ক্লাব থেকে রাতে ফেরার পথে রুস্তম সর্দার খুন হয়েছে। পুলিশ এখনো জানতে পারেনি খুনি কে, কি তার পরিচয়। আজমল চৌধুরী পেপারসটা রেখে টিভি ছাড়লো। টিভিতে শুধু নিউজ চলছে, রুস্তম সর্দার মার্ডার হয়েছে, খুনি লাপাত্তা। পুলিশ কি পারবে খুনিকে বের করতে? রুস্তম সর্দার মার্ডার হওয়ার খবর পেয়ে জনসাধারণ অনেক খুশি। চাঁদাবাজ মার্ডার হয়েছে, ভালো হয়েছে, ওর জন্য কেউ শান্তিতে থাকতে পারতো না। অনেক অত্যাচার করেছে সবাইকে। এক একজন এক এক ধরনের মন্তব্য করতে লাগলো। আজমল চৌধুরী চিল্লিয়ে তামান্নাকে ডাকতে লাগলো। আজমল চৌধুরীর চিল্লানো শুনে তামান্না বিরক্ত হয়ে নিচে নেমে, কি হয়েছে? সাত সকালে এত ডাকছো কেন? আরে টিভির নিউজ দেখ। তামান্না টিভির দিকে চোখ দিতে দেখলো
রুস্তম সর্দার মার্ডার হয়েছে। এটা দেখে তামান্না হুর রে বলে লাফিয়ে উঠল। তামান্না বলল, একদম ঠিক কাজ হয়েছে। ও না মরলে ওকে আমি নিজেই মারতাম। আমার সাথে টক্কর নিতে আসে। মামুনি, এখন এসব বলার সময় না। এসব কেউ শুনলে ঝামেলা হবে। এমনিতে হয়তো সবাই নজর দড়িয়ে রেখেছে রুস্তম সর্দারকে মার্ডার করা ব্যক্তিটাকে খুঁজছে। ড্যাডি, তুমি এত ভাবছো কেন? হারামিটা মরার উপলক্ষে আজকে একটা পার্টি দিব। কি বলছিস? তুমি না করো না ড্যাডি, আমার অনেক খুশি লাগছে। তামান্না খুশিতে চলে গেল। এদিকে সবাই মিষ্টি কিনে মিষ্টি বিলি করছে চাঁদাবাজ রুস্তম সর্দার মার্ডার হওয়ার খবরে। সবার ভেতর আনন্দ ফুটে উঠেছে। সকাল 10টার টেকো মুরাদ থানায় বসে ফাইল দেখতেছিল। তখনই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ডাক্তার আশিক কল দিয়েছে। মুরাদ কল রিসিভ করেই, ডাক্তার কোনো ক্রি পেলে? কে মেরেছে? না, তবে রুস্তমের বুকের উপর ডার্ক ডেভিল লাগানো একটা স্টিকার পেয়েছি। আশিকের কথা শুনে মুরাদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। মুরাদ অবাক হয়ে বলল, ডার্ক ডেভিল? এই নামটা তো আগে কখনো শুনিনি। আমার যতদূর ধারণা খুনি এই নামটা ব্যবহার করছে। ঠিক আছে ডাক্তার, রাখছি। মুরাদ কলটা কেটে দিল। ডার্ক ডেভিল কে হতে পারে? মুরাদ সাথে সাথে বড় অফিসারকে ফোন দিয়ে ডার্ক ডেভিলের কথা বলল। বড় অফিসার এই প্রথম নামটা শুনল, চিনে না, আগে কখনো নাম শোনেনি। মুরাদ ছোট বড় আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে উপর মহল পর্যন্ত ডার্ক ডেভিল নামটা চলে গেল। ডার্ক ডেভিল নামটা এই প্রথম শুনতে পেল সবাই খোঁজ নিতে লাগলো। এই নামে কাউকেই চেনে না। সবার ভেতর চিন্তা দেখা দিয়েছে, কে এই ডার্ক ডেভিল? তামান্না রেস্টুরেন্টে এসে দেখলো সবাই কাজ করছে। আগের দিনের তুলনায় আজ কাস্টমার কম, তাও সবাই কাজে ব্যস্ত। তামান্না লাবণ্যকে বলল, কাস্টমার নেই? এত রান্না করেছো কেন? ম্যাডাম, কোম্পানির অর্ডার রয়েছে, তাদের জন্য খাবার তৈরি করছি, সময় মতো পৌঁছাতে হবে। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। শোনো, যেটা বলতে আসছি। কি ম্যাডাম? আজ 8টার ভেতরে সব কাজ শেষ করে রেস্টুরেন্ট বন্ধ করে এই ক্লাবে চলে আসবে সবাই। লাবণ্য অবাক হয়ে, ক্লাবে সবাই যাব? হ্যাঁ, আজ সবাইকে নিয়ে পার্টি হবে। কোন উপলক্ষে? হ্যাঁ, রুস্তম সর্দার মার্ডার হয়ে সেই উপলক্ষে। সময় মতো চলে এসো সবাই। তামান্না কথাটা বলে চলে গেল হাসি মুখে। লাবণ্য নিজের কাজে মন দিল। দুপুর 1টা। রুস্তম সর্দারের লাশ দেখার জন্য ছোট্ট মহল থেকে শুরু করে বড় মহলের সবাই দেখতে আসছে। রুস্তম সর্দারকে দেখা শেষ করে সবাই ডার্ক ডেভিলকে খুঁজে বের করার বলছে। ডার্ক ডেভিলকে সবাই দেখতে চায়। রুস্তমের দাফন কাফন শেষে সবাই চলে গেল। শহরে পুলিশে দিন থেকে কড়াকড়িভাবে রেড দিতে আসে। ভয়তে কেউ বাসা থেকে বের হচ্ছে না। দুপুর 2টা। কাব্য খাবার নিয়ে বড় একটা কোম্পানির ভেতর ঢুকলো। কত কড়া সিকিউরিটি, সব জায়গায় চেক করেছে। একজন কাব্যকে একটা দিল গলায় ঝুলিয়ে নেওয়ার জন্য। খাবারগুলো সব ক্যান্টিনে পৌঁছে দিল। একজন এসে কাব্যকে বলল এমডি স্যারে ডাকছে। কাব্য লোকটার সাথে যেতে লাগলো। অফিসের ভেতর সব কম্পিউটার আর কম্পিউটার, সবাই কম্পিউটারে কাজ করতে ব্যস্ত, কেউ কাউকে দেখার মতো সময় নেই। লোকটা কাব্যকে নিয়ে এমডি এর রুমে নিয়ে গেল। কাব্য রুমে ঢুকে এমডিকে দেখে অবাক হয়ে গেল। ইনি তো সেই রাতের লোকটা যাকে হাসপাতালে নিয়ে গেছিল। এমডি কাব্যকে বসতে বলল। কাব্য চেয়ারে বসলো। কাব্য মনে মনে ভাবছে জিজ্ঞেস করবে কি না সেদিনের রাতের কথা, নাকি জিজ্ঞেস করবে না। যদি অন্য কিছু ভাবে, না থাক, কিছু জিজ্ঞেস করব না। এমডি কাব্যের দিকে কিছু টাকা নিয়ে, এটা তোমার বকশিস। দুঃখিত স্যার, আমি বকশিস নিতে পারবো না। কেন, কম হয়ে গেছে বকশিস? না, কম না। আমি কাজ করি, তার জন্য আমাকে বেতন দেওয়া হয়। আমি কেন বকশিস নেব? আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। আমি ঘুষ খাই না, মাফ করবেন। আপনার যদি অন্য কিছু বলার থাকে বলুন, আমাকে আবার সময় মতো পৌঁছতে হবে। কাব্যের কথায় এমডি রাগান্বিত হয়ে, আমি তোমাকে ঘুষ দিচ্ছি, এটা বলতে চাচ্ছ? এটা আমি নিলে ঘুষ নেওয়া হবে? এটা ঘুষ ছাড়া কিছুই না। আমি তো আপনার কাজ করি না, তাহলে আমি কেন টাকা নিব? তুমি কি জানো তোমার এই ব্যবহারের জন্য তোমার রেস্টুরেন্টের অর্ডার ক্যান্সেল করে দিব? সে আপনি যা ইচ্ছা করেন,
আমার পক্ষে আপনার থেকে টাকা গ্রহণ করা সম্ভব না। কাব্য উঠে হাঁটা দিল। এমডি অবাক হয়ে তাকিয়ে আছে। এমডি তার পিএ এর দিকে তাকালো। পিএ বলল, স্যার, আপনাকে এভাবে অপমান করা বরদাস্ত করা যাবে না। আপনি একবার বলেন ওই ছেলেটাকে আপনার পায়ের কাছে এনে ফেলবো। এমডি পিএর দিকে তাকিয়ে কেন ছেলেটা টাকা নিলে ভালো হতো বুঝি? পিএ আর কিছু বলতে পারলো না, মাথা নিচু করে নিল। কাব্য হেঁটে যাচ্ছে আর দেখছে সবাই কম্পিউটারে কাজ করছে। হঠাৎ করে কয়েকজন এক একজনের কাছে চলে গেল। কাব্য দাঁড়িয়ে পড়ল। ভেতরে হট্টগোলের মতো হয়ে গেল কয়েক সেকেন্ডে। একটা কম্পিউটারে এক একজন এক একভাবে কি যেন করছে। কাব্য কৌতূহল নিয়ে ভিতর ঢুকলো। ভেতরে ঢুকতে কাব্য শুনতে পেল কেউ কেউ বলছে, আজকে মনে হয় সবাইকে একসাথে চাকরি হারাতে হবে। মনে হয় অন্য কেউ হ্যাক করে নিয়েছে ডিভাইসটা ফেরত আনা না গেলে এমডি ছাড়া আর কাউকে রাখবে না চাকরিতে। সবার কপালে চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কাব্য বলল, কি হয়েছে এখানে? কাব্যর কথা শুনে সবাই পিছনে ফিরল। কাব্যকে দেখে একজন বলল, তোর মতো ফকির নিয়ে এই অফিসে ঢোকার সুযোগ পেল কি করে? তোকে কে ঢুকতে দিছে? কাব্য দাঁত কেলিয়ে হেসে দিয়ে, আমি খাবার ডেলিভারি করতে আসছি, যেতে পথে দেখলাম আপনাদের হট্টগোল, তাই জানতে চাইলাম। একটা মেয়ে রেগে, তুই জেনে কি করবি? দেখে তো মনে হয় পড়াশোনা করছিস। তুই কম্পিউটারে কি বুঝবি? সময় নষ্ট করিস না, যা সামন থেকে। তোর ড্রেস দেখলেও বমি লাগছে আমাদের। কাব্য মেয়েটার কথা শুনে মাথা নিচু করে নিল। সবাই হাল ছেড়ে দিয়ে যে যার জায়গায় যেয়ে বসলো। কাব্য খেয়াল করলো সামনে বসা মেয়েটার চোখে পানি ছলছল করছে। সবাই মিলে মেয়েটাকে বকতে লাগলো। কাব্য মেয়েটার পাশে যেয়ে আস্তে আস্তে, ম্যাম, আমাকে একটিবার দেখতে দিবেন? সমস্যাটা কি? মেয়েটা উঠে দাঁড়িয়ে দেখো, আর কোনো লাভ নেই, সব শেষ। হতাশা নিয়ে সরে গেল। কাব্য চেয়ারে বসে মাউস ধরে সবকিছু দেখতে লাগলো। মেয়েটাকে বকতে লাগলো সবাই, সাথে কাব্যকেও। কেউ কেউ তো বলতে লাগলো, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত, আমরা পারলাম না ঠিক করতে, আর আসছে ডেলিভারি বয় ঠিক করতে। কাব্যকে অনেক কিছু বলে ছোট করতে লাগলো। তখনই এমডি স্যার ভিতরে ঢুকতে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সবার এক এক ধরনের এক এক কথা বলতে বলতে এমডি স্যার ভিতরে ঢুকতেই সবাই অবাক হয়। কাব্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। সমস্যাটা সমাধান হয়ে গেছে। কাব্য উঠে দাঁড়িয়ে মেয়েটাকে বলল, এইসব কাজে হতাশ হলে হবে না। সমস্যা হয়েছে, সমস্যাটা বুঝতে হবে। ঠান্ডা মাথায় কাজ করলে সব ঠিক হয়ে যাবে। কম্পিউটারের দিকে তাকিয়ে দেখলো সব ঠিক হয়ে গেছে। তথ্যের ডিভাইস চলে এসেছে। কাব্য সেখান থেকে চলে গেল। এমডি স্যার বলল, এখানে এত হট্টগোল কিসের? কোনো সমস্যা হয়েছে? এমডির কথা শুনে একজন বলল, মানে স্যার। তখনই এমডির ফোনটা বেজে উঠল। এমডি কল রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠে, এমডি, এবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না, তোর ডিভাইস সব হ্যাক করে নেব। কথাটা বলেই কলটা কেটে দিল। এমডি অবাক হয়ে গেল। এমডি ফোনটা রেখে জিজ্ঞেস করলো, কোনো কিছুতে সমস্যা হয়েছে? সেই মেয়েটি বলল, স্যার, পুরো সিস্টেম হ্যাক হয়ে গিয়েছিল। আমরা অনেক চেষ্টা করে যখন হাল ছেড়ে দিই, তখন ডেলিভারি বয় হ্যাকারের থেকে সব ফিরিয়ে এনে দিয়েছে। আর কোনো সমস্যা নেই। এমডি স্যার রাগান্বিত হয়ে, আমার সিকিউরিটি এত নর্মাল কেন? সিকিউরিটি শক্ত হচ্ছে না কেন? হ্যাকাররা আমাদের প্রতিষ্ঠান টার্গেট করছে। সিকিউরিটি শক্ত করতে যদি বাইরে থেকে লোক আনা লাগে, আনো। আমার সিস্টেম যেন হ্যাকাররা হ্যাক করতে না পারে। এমডির কথার সবাই মাথা নিচু করে নিল। এমডি পিয়ে বলল, স্যার, আমার জানা মতে কয়েকজন আছে, এরা প্রফেশনাল, ওরা পারবে। তাহলে খবর দাও, যত টাকা লাগে দাও। এমডির কথাটা বলে চলে গেল। পিয়ে পিছে পিছে গেল। সবাই বসে নিজেদের ভুলের জন্য মেয়েটার কাছে ক্ষমা চাচ্ছে, কাব্যকে প্রশংসা করছে। কাব্য রেস্টুরেন্টে পৌঁছাতে লাবণ্য বলল, এত লেট হলো কেন? কাব্য এমডির এর সব কথা লাবণ্যকে বলল। লাবণ্য শুনে অবাক হয়ে, তুই কি আস্ত বলদ? এমন সুযোগ হাতছাড়া করে? বকশিস দিচ্ছিল নীতিশ, সে রাগ করে যদি অর্ডার ক্যান্সেল করে দেয়? আরে বোকা, বড় লোকেরা খুশি হয়ে টাকা দেয়, এটাকে বকশিস বা টিপস বলে।
ওদের টাকা নিলে সমস্যা নেই, যা করেছিস ভালো করেছিস, প্রমোশনটা বুঝি শেষ হয়ে গেল। কাব্য কিছু বলল না। লাবণ্য চিন্তায় পড়ে গেল। বড় বড় স্যারের কাছে যদি বলে আমার চাকরি নিয়েও টানাটানি, কি হবে এখন? ফাইজা লাবণ্যকে নিয়ে চিন্তা করতে দেখে। কি রে, তোর কি হয়েছে? আমাদের সবার প্রমোশনটা গেল বুঝি, এই চাকরি থাকবে কি না জানি না। ফাইজা অবাক হয়ে। কেন, কি হয়েছে? লাবণ্য ফাইজাকে সব বলল। ফাইজা সবটা শোনার পর রাগে, বলদের বাচ্চাটা করছেটা কি? ওকে কেন পাঠাতে গেলি? আমাকে পাঠালেই তো পারতি। শেষ চাকরি আমাদের। তোকে আমি বলেছি ওকে এত লাই দিস না। গ্রাম্য শালা গ্রাম্যই থাকবে। এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? ফাইজা কাব্যকে বকা দিতে লাগলো। লাবণ্য চুপচাপ শুনতে লাগলো। ফাইজা রাগ কন্ট্রোল না করতে পেরে কাব্যের সামনে দাঁড়িয়ে, ফকিন্নি বলদ গাধা, আমাদের চাকরি যদি চলে যায় তাহলে তোর এই পৃথিবী থেকে উপরে পাঠিয়ে দিব সোজা। আমাকে তুই চিনিস না। কাব্য ফাইজার দিকে হা হয়ে তাকিয়ে রইল। ফাইজা কাব্যকে হাত দিয়ে ধাক্কা মেরে চলে গেল। কিছুক্ষণ পর লাবণ্য কিচেনে ঢুকে, সব কিছু সন্ধ্যার ভেতর গুছিয়ে ফেলতে হবে। ম্যাডাম পার্টির আয়োজন করেছে, ক্লাবে যেতে হবে। সবাই রেডি হয়ে রেস্টুরেন্টের সামনে দাঁড়াবে। পার্টির কথা শুনে সবাই খুশি হয়ে গেল। ফাইজা বলল, কি বলছিস? ম্যাডাম আমাদের যেতে বলেছে? হ্যাঁ। উফ, সেই আনন্দ হবে আজকে। কতদিন পর পার্টিতে যাব। আমার কি যে খুশি লাগছে। লাবণ্য ভিতরে চলে আসলো। কাব্যের সামনে দাঁড়িয়ে, পার্টিতে যাবি তুই? কাব্য বোকার মতো, কিসের পার্টি? কি করে ওখানে? ও তুই তো এসব বুঝবি না, তুই তো গ্রামে থাকিস, তোকে বলে লাভ নেই। একটা কাজ করিস, কি কাজ? নতুন জামা কাপড় পরে এখানে চলে আসবি। আমার তো নতুন জামা কাপড় নেই। যা আছে পরে আছিস। লাবণ্যর কথা বলে ক্যাশে যেয়ে বসলো। ক্যাশে বসে ভাবছে, কাব্য তো পার্টি সম্পর্কে কিছুই বোঝে না। ওকে নিয়ে গেলে যদি অপমান হয়, না, ওকে নিয়ে যাবে না। ম্যাডামকে ফোন করে জানাই। লাবণ্যর ফোনটা নিয়ে তামান্নাকে কল করলো। তামান্না কল রিসিভ করতেই লাবণ্য বলল, ম্যাডাম পার্টিতে কি আমরা সবাই আসবো? হ্যাঁ, কেন? কেউ যেন বাদ না যায়, কাব্যকে নিয়ে যেন আসা হয়। তামান্না কলটা কেটে দিল। লাবণ্য খুব চিন্তায় পড়ে গেল। সন্ধ্যার পর এমডির পিএ এর নেতৃত্বে 10 জনের একটা টিম কোম্পানি আসলো। তাদের নিয়ে সবটা বুঝিয়ে দিল। সিকিউরিটি সিস্টেম আরও শক্ত করে ঠিক করতে, যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে। পিএর কথা মতো সবাই কম্পিউটার ওপেন করলো। কম্পিউটারের সিকিউরিটি দেখার পর কিছুক্ষণ কিবোর্ড চিপে ধরে চলে যেতে যাবে, তখন পিএ বলল, তোমাদের পেমেন্ট নিয়ে যাও। টিমের প্রধান বলল, এটা আমাদের ফার্স্ট কাজ এই কোম্পানিতে, তাই পেমেন্ট নিব না, ফ্রিতে করে দিলাম। কথাটা বলার শেষে সবাই চলে গেল। পিএ অবাক হয়ে গেল। রেস্টুরেন্ট থেকে সবাই চলে গেল। যে যার মতো করে সেজেগুজে রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো সবাই। কিছুক্ষণ পর লাবণ্যও আসলো। লাবণ্য আসার পরই কাব্য আসলো। কাব্য সবাইকে দেখে অবাক হয়ে, আপনাদের সবাইকে তো অনেক সুন্দর লাগছে। কাব্যের কথা শুনে ফাইজা বলল, তোরে তো জোকারের মতো লাগছে। তুই পার্টিতে যাচ্ছিস নাকি ভিক্ষা করতে? হ্যাঁ। ফাইজার কথা শুনে কাব্য মাথা নিচু করে নিল। লাবণ্য ফাইজাকে চোখ গরম করে দিল। ফাইজা চুপ হয়ে গেল। ওদের সামনে একটা মাইক্রো এসে থামলো। সবাই গাড়িতে উঠে গেল। লাবণ্য কাব্যকে উঠতে বলল। কাব্য গাড়িতে উঠতেই দরজা আটকে দিল। কাব্য ঠান্ডা অনুভব করে। এত ঠান্ডা কেন গাড়ির ভেতর? কাব্যের কথা শুনে সবাই হেসে দিল। ফাইজা বলল, তুই যেখানে বসা তার নিচে বরফ রাখা, তাই ঠান্ডা লাগছে। কাব্য ফাইজার কথা শুনে নিচে বরফ খুঁজতে লাগলো। সবাই গাড়ির ভিতর মজা করতে লাগলো। রাত 9টা। গাড়ি এসে ক্লাবের সামনে দাঁড়ালো। সবাই গাড়ি থেকে নেমে ক্লাবের ভেতর যেতে লাগলো। ক্লাবের প্রবেশ মুখে তামান্না দাঁড়িয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছে। লাবণ্যকে জানালো। কাব্যকে দেখে তামান্না বলল, তোর কি আর জামা কাপড় ছিল না? এটা ভালো না। লাবণ্য, ওকে ভিতরে নিয়ে যাও, আমি আসছি। লাবণ্য কাব্যকে নিয়ে ভেতরে গেল। ভেতর অনেক লোকজন। কাব্য অবাক হয়ে দেখছে সবাইকে, আর নিজের ড্রেসের দিক দেখলো। সবাই কত সুন্দর সুন্দর নতুন জামা কাপড় পরে আসছে, আর আমি পুরাতন।
ফাইজা নিজের মতো করে এনজয় করতে লাগলো। লাবণ্যর পাশে কাব্য দাঁড়ানো। তামান্না এসে লাবণ্যকে বলল, তুমি যাও, ওদের নিয়ে এনজয় করো, এখানে সব কিছুর আয়োজন আছে। লাবণ্য কাব্যকে নিয়ে যেতে যাবে, তখন তামান্না বলল, ও আমার সাথে থাকুক, তুমি যাও। লাবণ্য চলে গেল। তামান্না কাব্যকে নিয়ে মাঝখানে গেল। সেখানে তামান্নার বন্ধু বান্ধব সবাই রয়েছে। কাব্যকে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে, তোদের সাথে এক জোকারের পরিচয় করিয়ে দেই, গ্রাম থেকে উঠে এসেছে, পার্টিতে কি ড্রেস পরে এসেছে দেখ। সবাই কাব্যের দিকে তাকিয়ে হেসে দিল। আয়ান বলল, কি দরকার ছিল এসব ফকিন্নিকে পার্টিতে আনা? স্টাফদের না আনলে পারতি। আরে এ তো আজকে আমাদের পার্টির জোকার ওয়েটার বয়, আমাদের সব কাজ করে দিবে, আমরা এনজয় করব। রাইসা উঠে এসে কাব্যের গায়ে হাত দিয়ে, কি রে ফকিনি, এমন পার্টি জীবনে দেখেছিস? যদি কোনো রকম ভুল করিস কাজে, তাহলে তোর অবস্থা কি হবে বুঝতে পারছিস? কাব্য সরে যে মাথা নাড়ালো। নীলা বলল, ওকে বোবা নাকি তামান্না? কথা বলে না কেন? ও কথা বলার সাহস পায় না। আমার গোলাম তো ভয় তো করবেই, তোদের যা লাগবে বলবি, ও এনে দিবে। তাহলে তো ভালোই হবে, ওকে দিয়ে আগে জোসা নাই। তামান্না কাব্যের দিকে তাকিয়ে, কিরে কথা কানে যায় না? কি আনতে বললো? যা। তামান্নার কথা শুনে কাব্য মাথা নাড়িয়ে চলে গেল। সবাই মিলে একসাথে গানের তালে তালে নাচতে ব্যস্ত, এনজয় করছে সবাই। কাব্য একটা ট্রেতে করে জুসের গ্লাস নিয়ে আসতে লাগলো। একজনের সাথে ধাক্কা লাগতে কাব্যের গালে চড় বসিয়ে দিল। কাব্য চড় খেয়ে সামনের দিকে গেল, গিয়ে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। সবাই এক এক করে জুসের গ্লাস নিয়ে খেতে লাগলো আর নাচ করতে লাগলো। লাবণ্য চোখ এড়ালো না। পার্টিতেও কাব্যকে ছাড়লো না। পার্টিতে কাব্যকে অত্যাচার করতে লাগলো। এক এক সময় এক এক ধরনের কাজ করাতে লাগলো। লাবণ্যর এটা আর নিতে পারলো না। লাবণ্যকে কিছু করতে হবে একটা। লাবণ্য তামান্নার কাছে যেতে দেখলো তামান্না কাব্যের কলার ধরে। ফকিন্নির বাচ্চা, তোর সামনে রুস্তম সর্দার আমাকে অপমান করেছিল, আমি তোকে পার্টিতে এনে সবার সামনে অপমান করলাম। আমার ইগো সম্পর্কে তোর জানা নেই, তুই তো ফকিন্নি, তুই এসবের কি বুঝবি শুনি? অপমান কি বুঝবি? তামান্নার কথা কাব্য চুপচাপ সহ্য করে নিল। তামান্না কাব্যকে ধাক্কা মারলো। টিনা পেছন থেকে কাব্যের কলার ধরে টেনে নিচে ফেলে দিল। নাচের তালে ইচ্ছে করে পাড়াতে লাগলো। কাব্য নিচে পড়ে হাত দিয়ে সবার পাড়া ঠেকাতে লাগলো। লাবণ্য তামান্নাকে বলল, ম্যাডাম আমার শরীর ভালো লাগছে না, আমি চলে যাই। এক্ষুনি যাবা? হ্যাঁ, কাব্যকে যদি আমার সাথে পাঠাতেন, কালকের অর্ডারটা কি দিছে ওটা জানতে হবে। ঠিক আছে, নিয়ে যাও। সবাই নাচ থামিয়ে দিল। লাবণ্য নিচে বসে কাব্যকে ধরে তুলে কাব্যকে নিয়ে ক্লাব থেকে বের হয়ে গেল। সবাই মিলে হাসাহাসি মজা করতে লাগলো। টিনা বলল, আজকে ফকিন্নিকে নিয়ে সেই মজা হলো। একটু বেশি মজা করা হয়ে গেছে আজ, বেচারা কষ্ট পেয়েছে। পাক, ওর মতো ফকিন্নি সবসময় আমাদের পায়ের তলায় থাকে। সবাই কথা বলছে আর এনজয় করছে। লাবণ্য কাব্যকে নিয়ে রাস্তার পাশে এসে বসলো। কাব্যের জামা ছিঁড়ে গেছে। কাব্য হাত দিয়ে চোখের পানি মুছতে লাগলো। কাব্যের গালে চড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। লাবণ্য কাব্যের এমন অবস্থা দেখে, আমারই ভুল হয়েছে তোকে পার্টিতে নিয়ে আসাটা। আমার আগে বোঝা উচিত ছিল। আমার জন্য তোকে আজ এত অপমান হতে হলো। আমাদের আর অপমান, ওরা আমাদের মানুষ বলে মনেই করে না। আমরা কেমন জানি ওদের চোখে কুকুরের থেকেও খারাপ কিছু। লাবণ্যর পেছনের দোকান থেকে একটা আইসক্রিম কিনে এনে কাব্যের গালে ধরে, তোর অনেক লেগেছে রে। না লাগেনি, ব্যথা কমে যাবে, একটা কথা বলবি না? লাবণ্য কাব্যের গালে আইসক্রিম ডলে দিচ্ছে। তখনই কয়েকটা বাইক এসে লাবণ্যদের সামনে এসে দাঁড়ালো। একজন বলল, কি বেবি, পপকে মেরে এখন আদর করা হচ্ছে? আইসক্রিম একটা কেন আমাদের সাথে শেয়ার করো, আমাদের একটু আদর করো। বাইকের সবাই মিলে বাজে বাজে কথা বলতে লাগলো। কাব্য সবার দিকে চোখ পাকিয়ে তাকালো। ওদের কথা শুনে কাব্যের রাগ বেড়ে গেল। লাবণ্য ভয়তে কাব্যের হাত ধরে পিছে লুকিয়ে আছে। ছেলেগুলো বাজে কথা বলতে লাগলো।
ফাইজা লাবণ্যকে না দেখে লাবণ্যকে খুঁজতে লাগলো। ভিড়ের ভিতর লাবণ্যকে পেল না। ফাইজা তামান্নার কাছে যে, ম্যাডাম, লাবণ্যকে দেখেছেন? লাবণ্য চলে গেছে ফকিন্নিটাকে নিয়ে। তোদের কোনো অসুবিধে হচ্ছে না তো? না ম্যাডাম, ঠিক আছে সব। আমাদের না জানিয়ে চলে গেল। আমরা বাসায় ফিরবো না। চিন্তা করো না, গাড়ি আছে, গাড়িতে পৌঁছে দিবে। এনজয় করো সারা রাত ধরে। ফাইজা তামান্নার ওখান থেকে সাইডে চলে এসে ফাইজাকে কল করলো। ফায়াজ কল রিসিভ করতে ফাইজা বলল, লাবণ্য কি তোমাকে কল দিছিল? না, কেন? লাবণ্য আমাদের কিছু না বলে কাব্যকে নিয়ে বের হয়ে গেছে। আমাকে তো তেমন কিছু বলেনি। ও আমার বান্ধবী হয়ে ইদানিং কাব্যের জন্য লাবণ্যর মাথা ব্যথা বেশি। ওকে কিছু বললে কেমন যেন ওর জলে বেশি। তখন আবার আমাদের না জানিয়ে ওকে নিয়ে চলে গেল। ফোনটাও বন্ধ করে রেখেছে। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। ফায়াজ কলটা কেটে দিল। ফাইজা মুখে শয়তানি একটা হাসি দিয়ে বলছে, আমাদের একা ফেলে চলে যা, বুঝবি এখন। ফাইজা সবার মাঝে যেয়ে নাচতে লাগলো। ছেলেগুলো খুব বাজেভাবেই উত্ত্যক্ত করতে লাগলো। কেউ কেউ তো লাবণ্যর শরীরে হাত দিতে যাবে, কাব্য তাদের হাত লাবণ্যর শরীর পর্যন্ত যেতে পারল না। বাইকের পেছন থেকে সবাই নামলো কাব্যের সামনে দাঁড়িয়ে। একে ধরে বাঁধ, রাতের পরীটাকে নিয়ে চল, আজ অনেক আনন্দ হবে। সবাই একসাথে হেসে দিল। কাব্যের কলারে হাত দিতে শো শব্দে 16টা কালো কালারের গাড়ি এদিকে আসছে। সবাই পেছনে তাকিয়ে গাড়ি দেখে থেমে গেল। গাড়িগুলো এসে থামলো। গাড়ির ভেতর হকি হাতে কয়েকজন নেমে এদিকে এগিয়ে আসছে। কাব্য লাবণ্যর অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেগুলো বাইকে উঠে পালালো। গাড়ির ভেতর থেকে একজনকে নামতে কাব্য চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল। লাবণ্য হা হয়ে গেল। এমডি গাড়ি দেখে কাব্য চোখ বড় বড় করে দিয়ে তাকিয়ে পড়ল এমডির দিকে। এমডির লোকজন পাশ দিয়ে ঘিরে আছে। এমডি কাব্যের সামনে দাঁড়িয়ে, তোমরা দুজন ঠিক আছো? জি স্যার। লাবণ্য অবাক হয়ে তাকিয়ে রইল। এই ব্যক্তি কে? লাবণ্য চিনে না। কাব্য কিভাবে চিনল? লাবণ্যর মনে অনেক প্রশ্ন দেখা দিল। এমডি কাব্যর জামা ছিঁড়ে দেখা। ছেলেগুলো একই অবস্থা করেছে। এত রাতে বাইরে কেন তোমরা? লাবণ্য কাব্যের কানের কাছে মুখ নিয়ে বলল, কে এই লোক? কাব্য লাবণ্যর কানের কাছে মুখ নিয়ে বলল, ইনি হচ্ছেন সেই কোম্পানির মালিক, নাম এমডি, সংক্ষিপ্ত। অর্ডার দিছে রোজে। এমনি ওদের দুজনকে কথা বলতে দেখে বলল, তোমাদের কিছু জিজ্ঞেস করেছি? লাবণ্য মুখে হাসি দিয়ে, আমরা পার্টি থেকে বাসায় ফিরছিলাম, পথে ছেলেগুলো পথ আটকে ডিস্টার্ব করতেছিল। এমডি অবাক হয়ে, তোমরা পার্টিতেও যাও? ম্যাডাম আমাদের সবাইকে নিয়ে পার্টি দিছিল, সেখান থেকে সবার সাথে আমরা পরিচিত হলাম, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আমার গাড়ি তোমাদের বাসায় পৌঁছে দেবে। দুজনকে একা যেতে হবে না। ঠিক আছে। কাব্য আর লাবণ্য প্রাইভেট কারে উঠে বসলো। এমডির সাথে 13টা গাড়ি চলে গেল। কাব্যদের সাথে 2টো গাড়ি গেল। কাব্য কই থাকে বারবার জিজ্ঞেস করলো। কাব্য যে ফুটপাতে থাকে এটা বলল না, বলল শুধু লাবণ্যকে আগে নামিয়ে দিয়ে তারপর ও নামবে। যেমন কথা তেমন কাজ। গাড়ি এসে লাবণ্যদের বাসার সামনে এসে থামলো। লাবণ্য গাড়ি থেকে নামতে দেখলো বাসার সামনে ফায়াজ দাঁড়িয়ে আছে। লাবণ্য গাড়ি থেকে নেমে কাব্যকে হাত নাড়িয়ে বাই বলল। গাড়িগুলো চলে গেল। ফায়াজ অবাক হয়ে তাকিয়ে আছে গাড়িগুলো দেখে। লাবণ্য পেছন ফিরতেই ফায়াজ সামনে দাঁড়িয়ে, তাই তো বলি, কাব্যকে নিয়ে এত মাতামাতি কেন? কাব্যর গাড়ি বাড়ি আছে, আমার কিছু নেই, এই জন্য দুজন আলাদা করে। ফায়েজের কথা শেষ করতে দিল না লাবণ্য। ঠাস করে গালে চড় বসিয়ে দিল লাবণ্য। ফায়েজ পুরো হা হয়ে গেল। লাবণ্য বলল, ছি, তোর মন মানসিকতা এতটা নিচু কবে করলি? লাবণ্য কথাটা বলে ফায়েজের পাশ কাটিয়ে চলে গেল। ফায়েজ থ হয়ে দাঁড়িয়ে রইল। লাবণ্য এটা কি করলো? ফায়েজ এমনটা কখনো কল্পনাও করেনি। লাবণ্য এভাবে চর মেরে কথা বলল। গাড়ি রেস্টুরেন্টের কাছে আসতে কাব্য বলল, আমাকে এইখানে নামিয়ে দেন, আমি বাসায় চলে যাব। কাব্যের কথায় গাড়ি থামলো। কাব্যকে নামিয়ে দিয়ে গাড়িগুলো চলে গেল। কাব্য নিজের জায়গায় যেতে দেখলো মিরান জেগে আছে। মিরান কাব্যের অবস্থা দেখে বলল,
কোন মেয়ে তোর এই অবস্থা করলো? পার্টিতে যাওয়ার শখ মিটেছে? কাব্য কিছু বলল না, মুখটা কালো করে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। মিরান কাব্যকে বলল, কি হয়েছে তোর বলতো? কোনো ঝামেলা হয়েছে? জামাচ্ছিলি কিভাবে? কিছু না, আমার মতো ফকিন্নিরা কি পার্টিতে যেতে পারে নাকি? মিরান উঠে বসে, কে বলছে তোরে আমি কাল রাইতে সব থেকে দামি ক্লাবে নিয়ে যাব? এত চিন্তা করিস না। না, আমি কোথাও যাব না। তা কাল দেখা যাবে, ঘুমা এখন। মিরান শুয়ে পড়ল। লাবণ্য শাওয়ার নিয়ে বের হয়ে ব্যালকনিতে এসে দেখলো ফায়েজ বাইকের উপর বসে সিগারেট হাতে ফোন টিপছে। লাবণ্য ব্যালকনি থেকে রুমে যেয়ে বসলো, আবার উঠে জানালা দিয়ে দেখলো ফায়াজ বসে আছে। লাবণ্য রুম থেকে বের হয়ে গেট খুলে ফায়েজের সামনে দাঁড়িয়ে, কি সমস্যা কি? এখানে বসে সিগারেট খাওয়া হচ্ছে? হ্যাঁ, এটা ভদ্র বাড়ি, অভদ্রের মতো এখানে আছেন কেন? চলে যান। ফায়েজ লাবণ্যর দিকে তাকালো। লাবণ্য ফায়েজের চোখের দিকে তাকিয়ে দেখলো ফায়েজের চোখ লাল হয়ে পানি টলমল করছে। লাবণ্য ফায়েজের কলার ধরে বাইক থেকে নামিয়ে ফায়েজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে, তোমার কি আমাকে একটু বিশ্বাস নেই? সহজ সরল ছেলেটাকে নিয়ে আমাকে বলতে একটু বাঁধলো না মুখে? কিভাবে পারলে আমাকে এমন অপবাদ দিতে? ফায়াজ আর নিজেকে সামলাতে পারলো না, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি রাগের মাথায় বলে ফেলেছি। তোমার ফোন বন্ধ, তুমি অনেক আগে পার্টি থেকে বের হয়েছ, কোনো খোঁজ নেই। চিন্তায় মাথা বিগড়ে গেছে। যখন দেখলাম তুমি গাড়িতে করে নেমে কাব্যকে হাসি মুখে বাই দিচ্ছ, তখন আর মাথা কাজ করেনি। কি বলতে কি বলে ফেলেছি। আমার কাছে একটি বারও জিজ্ঞেস করতে পারতা? কাব্য না থাকলে আমাকে আর তোমার পাওয়া হতো না। ফায়েজ লাবণ্যকে জড়িয়ে ধরে, আমি তোমাকে হারাতে পারবো না। লাবণ্য এক এক করে ঘটনা ফায়াজকে বলল। ক্লাব থেকে বের হওয়ার পর কি ঘটেছে সব কিছুই বলল। ফায়েজ অবাক হয়ে গেল। লাবণ্যর ফোন অফ হয়ে গেছে, লাবণ্য খেয়াল নেই। সব কিছু শোনার পর ফায়েজ বলল। লাবণ্য আর কিছু বলল না, কিছুক্ষণ জড়িয়ে ছিল দুজনে। লাবণ্য ফায়েজকে ছেড়ে দিয়ে, ভোর হয়ে আসছে, বাসায় চলে যাও। ফায়েজ লাবণ্যর কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে, মাফ করে দিছো তো? দিছি। এরপর থেকে না জেনে যেন কিছু না বলা হয়। ঠিক আছে, মনে থাকবে। ফায়েজ লাবণ্য থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে চলে গেল। লাবণ্য ঘরে চলে গেল। সকাল 9টা। কাব্য রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে, এখনও কেউ আসছে না। কিছুক্ষণ পর লাবণ্য আসলো। লাবণ্য কাব্য দেখে, আর কেউ আসেনি? না ম্যাডাম। লাবণ্য ফোন বের করে ফাইজাকে কল দিল। ফাইজা কল রিসিভ করে, কাল সারা রাত জেগে পার্টি করেছি, চোখে ঘুম, আমি আসতে পারবো না, আজকে আমাকে ছুটি দিয়ে দে। ফাইজা কথাটা বলে কলটা কেটে দিল। কাব্য অন্য স্টাফদের কল দিল, তারা 1 ঘন্টার সময় চাইলো। লাবণ্য কল কেটে দিয়ে রেস্টুরেন্ট খুলে ভিতরে ঢুকলো। কাব্য রেস্টুরেন্টে ঢুকে সব কাজকর্ম করতে লাগলো। লাবণ্য কাব্যকে বলল, কাব্য, এটা তোমার কাজ না, তুমি কেন করছো? ম্যাডাম সমস্যা নেই, সবার আসতে লেট হবে, আমি আগে করে রাখি, কাজ এগিয়ে যাবে। লাবণ্য আর কাব্যকে কিছু বলল না। কাব্য কাজ করতে লাগলো। লাবণ্যর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আজমল চৌধুরী কল দিয়েছে। লাবণ্য ফোন রিসিভ করতেই আজমল চৌধুরী বলল, আজকে কোম্পানিতে 1টার ভেতর খাবার পৌঁছে দিও, ওখান থেকে কল করেছিল। ঠিক আছে স্যার, সময় মতো পৌঁছে দিব। শোনো, তোমাকে যে জন্য কল দিয়েছি। হ্যাঁ স্যার, বলুন। আমি 3 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছি ব্যবসায়ের কাজে। তুমি তোমার ম্যাডামকে দেখে রেখো আর বাকি রেস্টুরেন্ট খোঁজ রেখো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দেখে রাখবো। চিন্তামুক্ত হলাম। আজমল চৌধুরী কলটা কেটে দিল। লাবণ্যর ফোনটা রেখে চিন্তায় পড়ে গেল। 1টার ভেতর কিভাবে খাবার পৌঁছাবে? এখনো তো কেউ আসলো না। কাব্য লাবণ্যর সামনে এসে, ম্যাডাম এদিকের কাজ হয়ে গেছে, বাকিরা এসে কাজ শুরু করে দিলেই হবে। তা তো বুঝতে পারছি, এদিকে যে চাপে পড়ে গেলাম। কি চাপ ম্যাডাম? আরে বড় স্যার ফোন দিয়ে বলল 1টার ভিতরে খাবার পৌঁছে দিতে। ওরা কখন আসবে আর কখন কি করবে, কি করব মাথায় কাজ করছে না। কাব্য অবাক হয়ে, কেন, মনে না বললো অর্ডার ক্যান্সেল করে দিবে? তাহলে দেয়নি, খাবার আরও আগে দিতে বলছে।
টেনশন নেন না, সবসময় এর আগে হয়ে যাবে। সব স্টাফরা চলে আসলো। লাবণ্য স্টাফদের তাড়া দিল। রেস্টুরেন্টের দরজা অফ করে ক্লোজ সিলটা ঝুলিয়ে দিল। সেখানে লেখা 2টার পর থেকে খোলা। সবাই মিলে ভেতরে কাজ করতে লাগলো। বাহিরে কেউ এসে খাবার অর্ডার করে ঝামেলায় ফেলতে পারবে না। যা হবে সব দুপুরে দেখা যাবে। সবাই মিলে কাজ করাতে রান্নার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল। লাবণ্য কাব্যকে দিয়ে খাবার পাঠিয়ে দিল। কাব্য 1:15-তে খাবার ক্যান্টিনের রুমে পৌঁছে দিল। খাবার বুঝিয়ে দেওয়ার পর কাব্য কোম্পানি থেকে বের হলো। তখনই কাব্যের সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে। বাবা, তুমি কি এই কোম্পানিতে চাকরি করো? না চাচা, আমি সামান্য ডেলিভারি বয়, এইখানে খাবার দিতে আসছি, খাবার দিয়ে চলে যাচ্ছি। আমার একটা উপকার করতে পারবে? হ্যাঁ চাচা, বলেন। হাতটা পাথো। কাব্য হাত পাততে বৃদ্ধ লোকটা ছোট্ট একটা কণা দিল কাব্যের হাতে। কণাটা দিয়ে বলল, এই বিল্ডিংয়ের 10 তলায় ম্যানেজারের কাছে এই কণাটা দিয়ে আসবে। আপনি যে দিয়ে আসলেই পারেন তো? না বাবা, আমাকে ঢুকতে দিচ্ছে না, ম্যানেজারকে ফোনে পাচ্ছি, উপকারটুকু করো। ঠিক আছে চাচা। কাব্য কণাটা হাতে নিয়ে ভেতর প্রবেশ করলো। বৃদ্ধ লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে মাথার চাদরটা ফেলে দিয়ে বলতে লাগলো, এমডি, এবার তুই বাঁচবি কি করে? তোর সব শেষ করে দিব। এই আদনানকে তুই চিনতে ভুল করেছিস। তোর ম্যানেজার আমার হাতের মুঠোয়। আদনান ফোন করে বলল, কাজ হয়ে গেছে, তোরা তোদের কাজ শুরু করে দে। শুধুমাত্র একটা ফোনের অপেক্ষা, তারপর এই কোম্পানি আমার এমডি, তুই রাস্তার ফকির। কাব্য কণাটা নিয়ে 10 তলার উঠে ম্যানেজারকে খুঁজে ম্যানেজারের কাছে দিল। ম্যানেজার কাব্যকে জিজ্ঞেস করলো, কেউ দেখেনি তো? কাব্য না বলল। ম্যানেজার কাব্যকে চলে যেতে বলল। কাব্য বের হয়ে চলে যেতে যাবে, তখন পেছন থেকে সেই মেয়েটি ডাক দিয়ে, আমি আফরিন। গতকালের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার নাম কি? জি কাব্য। আফরিন কাব্যের সাথে কথা বলা শুরু করে দিল। কাব্য আফরিনের বকবক শুনতে লাগলো। কাব্য আফরিনকে থামিয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে আবার আসবো। কাব্য কথাটা বলে চলে গেল। কাব্য কোম্পানির গেট দিয়ে বের হয়ে বৃদ্ধ লোকটাকে খুঁজলো, পেল না। না পেয়ে চলে গেল কাব্য। আদনান কাব্যের চলে যাওয়ার পর আদনান ম্যানেজারকে কল করলো। ম্যানেজার ওকে বলে কলটা কেটে দিল। আদনান ফোন দিল। ওপাশ থেকে বলল, আদনান কথাটা শোনা মাত্র খুশি হয়ে গেল। আসছি বলে কলটা কেটে দিল। এদিকে কোম্পানির সব কম্পিউটার স্টাফদের হাতের বাইরে কাজ করতে শুরু করে দিয়েছে। কারো বুঝতে বাকি রইল না, সব কন্ট্রোল হ্যাকারদের হাতে চলে গিয়েছে। ম্যানেজার এসে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। আফরিন চুপচাপ বসে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। এমডি পিএ এসে সবাইকে কিছু করতে বলল। হ্যাকারদের হাত থেকে সব কিছু ফিরিয়ে আনতে বলল, না হলে এমডির কে কি জবাব দিবে। ম্যানেজারও চিল্লাপাল্লা করছে, মনে মন অন্য কিছু ভাবছে। আফরিন উঠে দাঁড়িয়ে, স্যার, সব কিছু আমাদের হাতের বাইরে চলে গেছে। আমাদের বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। চিল্লাপাল্লা করলে কোনো কিছু হবে না। সবাই মাথা ঠান্ডা করে ভাবুন কী করা যায়। নিশ্চয়ই কোনো বুদ্ধি বের হবে। আফরিনের কথায় সবাই চুপ হয়ে বসে ভাবতে লাগলো। ম্যানেজার তার মতো করে বকে যাচ্ছে। সবাই কম্পিউটারের দিকে তাকিয়ে রইল। পিএ হতাশ হয়ে গেল। কি জবাব দিবে এখন স্যারকে? আদনান পৌঁছে গেল নিজের গোপন কক্ষে। গোপন কক্ষে ঢুকতে দেখলো 99% হয়ে গেছে। সবাই উঠে দাঁড়িয়ে পড়লো। আদনানের খুশি কে দেখে কে। আর মাত্র 10 সেকেন্ড বাকি 100% হতে। সবাই 10 সেকেন্ড থেকে গোনা শুরু করলো। 10, 9। এদিকে ম্যানেজার বলতে লাগলো, শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল রে, কোম্পানি শেষ হয়ে গেল। এদিকে আদনান যখন 1 বলতে যাবে তখনই বিকট শব্দে মনিটরগুলো ব্লাস্ট হয়ে গেল। আদনান থ হয়ে দাঁড়িয়ে রইল। আদনান উঠে দাঁড়িয়ে বলল, ফিরে এসেছে আমাদেরটা আমাদের কাছে। আফরিনের কথা শুনে সবাই কম্পিউটার দিকে তাকালো। আগের মতোই স্বাভাবিক রয়েছে। সবার মুখে হাসি ফুটে উঠল। ম্যানেজার হা হয়ে গেল। পিয়ে যেন জীবন ফিরে পেল। দীর্ঘ শ্বাস ফেলল জোরে। আদনান বলতে লাগলো,
এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি সব শেষ করে ফেলবো। আদনান পাগলের মতো করতে লাগলো আর সবকিছু ফেলে ভাঙতে শুরু করলো। একজন বলল, আমি কোনো কিছু শুনতে চাই না। লোড নেওয়ার জন্য যা প্রয়োজন তাই নিয়ে আসো। আমি আর ব্যর্থ হতে চাই না। আমার এমডি কোম্পানির চাই, মানে চাই। ওটা একবার হাতের মুঠোয় পেয়ে গেলে আমি হব বিশ্বের সেরা। দুপুর 3টা। কাব্য কাস্টমারদের থেকে মেনু কার্ড দিয়ে অর্ডার নিচ্ছে। হঠাৎ করে কাব্যের চোখ যেয়ে পড়লো দরজার দিকে। দরজা দিয়ে এমডির ভিতরে ঢুকলো। লাবণ্য এমডিকে দেখে ক্যাশ কাউন্টার থেকে উঠে এমডির সামনে যেয়ে হাসি মুখে, স্যার আপনি এই সময়? হ্যাঁ, তোমাদের সাথে কিছু জরুরি কথা ছিল। আসুন স্যার, বসুন। কাব্য কিচেনে চলে গেল। এমডি স্যার চেয়ারে বসলো। লাবণ্য নিজে যেয়ে ঠান্ডা জুসের গ্লাস এনে এমডির সামনে রাখলো। এমডি লাবণ্যকে বলল, তোমাদের যত দেখি ততই অবাক হই। তোমরা মানুষদের আপ্যায়ন করে তাদের মনের ভিতর সহজে জায়গা করে নাও। এইসব গুণ সবার থাকে না। এমডির কথা শুনে লাবণ্য লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। এমডি জুসের গ্লাস নিয়ে জুস খেলো। এমডি লাবণ্যকে বলল, কাব্যকে ডেকে নিয়ে আসো। লাবণ্য কিচেনে যেয়ে কাব্যকে বলল, এমডি স্যার ডাকছে। খাবার হয়ে গেছে, নিয়ে আসছে, আপনি যান। আমি নিয়ে যাবনি, তুমি যাও, না হলে রাগ করবে। না, আমি অর্ডার নিয়েছি, আমি দিব। 2 মিনিট। লাবণ্য আর কিছু না বলে চলে এসে এমডিকে বলল, আসতেছে। এমডি বসে রইল। কাব্য খাবার নিয়ে কাস্টমারদের দিয়ে এমডির সামনে দাঁড়িয়ে, সরি স্যার, কাস্টমার ছিল তাই একটু লেট করে ফেললাম। এমডি মুচকি হেসে উঠে দাঁড়িয়ে কাব্যের কাঁধে হাত দিয়ে, তুমি গ্রাম থেকে আসলে ও তোমার ভেতর প্রতিভা আছে। তোমার মতো মানুষের সাথে দেখা করার জন্য সিরিয়াল দিয়ে থাকে মানুষ, আর তুমি আমাকে ওয়েট করালে সত্যি তোমার প্রতিভাকে আমি স্যালুট জানাই। লাবণ্য কাব্যের দিকে তাকিয়ে কাব্যকে চোখ গরম দিল। কাব্য মাথা নিচু করে, সরি স্যার। তোমাকে যেটা বলতে আসছি। হ্যাঁ বলেন। তোমাকে আমার কোম্পানিতে নিয়ে যেতে চাই। ওখানে তুমি চাকরি করবে, ভালো মাইনে পাবে। সরি স্যার, আমার পক্ষে সম্ভব না। আমি আমার রেস্টুরেন্ট ফেলে কোথাও যেতে পারবো না। ভেবে দেখো, এই অফার কিন্তু সবাই পায় না। আমি এখানেই ঠিক আছি। আমি যেখানে প্রথমে এসেছি সেখানে থেকে অন্য কোথাও যাব না। আর আপনার কোম্পানিতে চাকরি করার আমার কোনো যোগ্যতা নেই। কাব্যের এমন উত্তর শুনে লাবণ্য অবাক হয়ে গেল। এমডি কাব্যের কথা শুনে হাসলো। লাবণ্য মনে মনে ভাবছে, এমন সুনামধন্য মানুষের মুখে না করলো কিভাবে? এখানে থেকে অত্যাচারের শিকার হচ্ছে তাও রাজি হলো না। সে তো চাইলে কাব্যের যে কোনো ক্ষতি করতে পারে। লাবণ্য ভাবতে লাগলো। তখন এমডি বলল, আমার খিদে পেয়েছে, আমার সাথে লাঞ্চ করতে অসুবিধা নেই দুজনের নিশ্চয়ই। কাব্য কিছু বলতে যাবে তখন লাবণ্য কাব্যকে থামিয়ে দিয়ে, না না, করা যায়। এমডির সাথে বসে কাব্য আর লাবণ্য খেতে বসলো। রাত 2টা। ম্যানেজার ছাদের একবারে কার্নিশে এসে দাঁড়ালো। হঠাৎ করে ম্যানেজার নিচে পড়ে গেল। এমডির সাথে দুজনে বসে খাওয়া শুরু করলো। রেস্টুরেন্ট ফাঁকা। গেটে এমডির লোক দাঁড়ানো, কাউকে ঢুকতে দিচ্ছে না। এমডি কাব্যের দিকে তাকিয়ে, তোমার সরলতা আমাকে মুগ্ধ করেছে। তুমি চাইলে আমার কাছে কিছু ডিমান্ড করতে পারো, মানে তোমার স্বপ্ন বলতে কিছু থাকলে বলো, আমি পূরণ করে দেব। কাব্য অবাক হয়ে, আমার মতো সাধারণ ওয়েটারকে যেভাবে অফার করছেন তাতে মনে হচ্ছে আমি আপনার কাছের কেউ। এই কাব্য, কি করছিস তুই? উনি যা বলছি তার উত্তর দে। এমডি মুচকি হেসে, সমস্যা নেই, তোমার যদি কখনো আমাকে প্রয়োজন হয় তোমার স্বপ্ন পূরণের জন্য, তাহলে আমাকে জানিও। ধন্যবাদ স্যার। একটা কথা কি জানো, মানুষের রক্তের কেউ না হলেও অনেক আপন হয়ে যায় কেউ কেউ। লাবণ্য অবাক হয়ে বলল, মানে বুঝলাম না স্যার। কিছু না, খাও তোমরা, আমি বেশি কথা বলে ফেলেছি। না না স্যার, কি বলছেন? সবাই চুপচাপ খেলো। এমডি উঠতে যাবে তখন বলল, তোমাদের অর্ডার কখনো ক্যান্সেল হবে না। তোমাদের সত্যতায় তোমরা এমন সুযোগ পেয়েছো, বিশেষ করে ওয়েটার বয় কাব্যর জন্য বেশি। ধন্যবাদ স্যার। এমডি বিল দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে পিছনে ফিরে মুচকি হেসে বলল, কাব্য, আমি তোমার কাছে ঋণী। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে সেদিন রাতে, স্পষ্ট মনে আছে।
তোমার সরলতা আমাকে বেশি মুগ্ধ করে দিয়েছে। আমি থাকতে এই শহরে তোমার কেউ ক্ষতি করতে পারবে না, এটা এমডির প্রমিস। এমডি গেটের দিয়ে বের হয়ে চলে গেল। লাবণ্য কাব্যের দিকে তাকিয়ে, তুই কি আসলে বোকা নাকি বোকা হওয়ার ভান ধরে থাকিস? আমি আবার কি করলাম? তোকে এত অফার করছে, আমার কাছে তো বিষয়টা ঠিক লাগছে না। তোর সাথে ওনার আগে কোনো সম্পর্ক ছিল? না, আমি তো এই শহরে নতুন, ওনাকে চিনব কি করে? আর সম্পর্ক তো বাদই দিলাম। লাবণ্য কিছু বলতে যাবে তখন কাস্টমার ভেতরে প্রবেশ করলো। লাবণ্য আর কিছু না বলে ক্যাশ কাউন্টারে যেয়ে বসলো। কাব্য কাস্টমারদের থেকে অর্ডার নিতে লাগলো। এদিকে টেকো মুরাদ রুস্তম সর্দারের আসামি ডার্ক ডেভিলকে ধরার জন্য তদন্ত করতে লাগলো। উপর মহল থেকে চাপ আসছে ডার্ক ডেভিলকে ধরার জন্য। রুস্তম সর্দারকে মেরে ফেলেছে, ওকে না ধরতে পারলে যে কোনো সময় যে কাউকে মেরে ফেলতে পারে। টেকো মুরাদ পরের দিন সকাল 10টায় সব থানার এসআইকে মিটিংয়ের জন্য ডাকছে। রাত 10টা, রেস্টুরেন্টের সব কাজ শেষ করে ফেললো। সবাই অনেক ক্লান্ত, তাই তাড়াতাড়ি রেস্টুরেন্ট বন্ধ করে দিল। কাব্য রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর লাবণ্য কাব্যের পাশে দাঁড়িয়ে, এখনো যাসনি? না, এই যাব একটু পর। তুই থাকিস কোথায়? বাসা নিয়েছিস কই? ওই তো ওই সামনে। ও আচ্ছা, একদিন তাহলে তোর বাসাটা যেয়ে দেখে আসতে হবে। কাব্য লাবণ্যর কথা শুনে থম হয়ে, কেন? আমার বাসায় তো কিছুই নেই। তো কি হয়েছে? একদিন সবাই মিলে তোর বাসায় দাওয়াত খেতে যাব। কাব্য মাথা চুলকাতে চুলকাতে, আচ্ছা আমি যাই। কাব্য কথাটা বলে চলে গেল। লাবণ্য মনে মনে ভাবছে, কাব্য এভাবে এড়িয়ে গেল কেন? বাসার কথা শুনতে থম মেরে খেয়ে গেল, তাড়াহুড়া করে চলে গেল। লাবণ্য ভাবতে লাগলো। কিছুক্ষণ পর ফায়াজ এসে দাঁড়ালো লাবণ্যর সামনে। লাবণ্য তখন অন্য জগতে। ফায়াজ এসে দাঁড়াইছে, লাবণ্যর খেয়াল নেই। ফায়াজ লাবণ্যকে ধরে, কি হয়েছে তোমার? এভাবে দাঁড়িয়ে আছো কেন? লাবণ্য কিছুটা ভয় পেয়ে ভাবছে কে না কে ধরলো ফায়াজকে দেখে। ও তুমি কখন আসছো? এভাবে দাঁড়িয়ে কি ভাবছো এত গভীরভাবে? কখন এসে দাঁড়িয়ে রইছি? আসলে কাব্যকে নিয়ে আমার সন্দেহ লাগছে। মানে কি? ও গরিব কেউ না, এমডি স্যারের সাথে ওর পূর্ব পরিচয় আছে। না হলে ও এমডি স্যারের সাথে কোনো জড়তা ছাড়াই মুখের উপর সব বলেছে। আমাদের মুখের উপর কথা তো বলে না, কিছু বলতে গেলে জড়তা থাকবেই। ওকে যত দেখি ততই অবাক হয়ে যায়। কি করবো ভাবছো? ওকে ফলো করতে হবে, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আজ তো আর করতে পারবো না, চলো আমরা ঘুরতে যাই। লাবণ্য খুশিতে ফায়াজের বাইকের পেছনে উঠে বসলো। ফায়াজ লাবণ্যকে নিয়ে চলে গেল। এদিকে রাতে পুলিশ মেইন জায়গায় চেক পোস্ট বসিয়ে সব গাড়ি চেক করতে লাগলো। রাস্তায় পুলিশের টহল গাড়িও রয়েছে। শহরের বুক দিয়ে টহল দিতে লাগলো। রাত 12টা, ফায়াজ লাবণ্যর বাসার দিকে ফেরার জন্য রওনা দিল। হঠাৎ করেই ফায়াজ বাইক থামিয়ে ফেলল। লাবণ্য বলল, কি হলো, বাইক থামালে কেন? ফায়াজ হাত দিয়ে দেখিয়ে দিয়ে, ওটা কাব্য না? লাবণ্য তাকাতেই দেখলো কাব্য ওটা। আফসা ল্যাম্প পোস্টের আলোয় কাব্য বসে আছে, সামনে একটা বই। লাবণ্য চোখ ডোলে আবার তাকায়, না ভুল কিছু দেখছে না, ঠিকই দেখছে। ফায়াজ লাবণ্যর মুখের দিকে তাকালো, লাবণ্য ফায়াজের মুখের দিকে তাকালো। লাবণ্য অবাক হয়ে বলল, কাব্য ফুটপাতে বসে অল্প আলোয় বই পড়ছে? তুমি শুধু শুধু সন্দেহ করতেছিলা, জীবনে কতটা ভয়ঙ্কর দেখো। ও কই উঠেছে কোনো খোঁজ নাও নেই? না, আমি নিতে পারি না, ওকে জিজ্ঞেস করা হয়নি। কাব্যকে দেখে মায়া লাগছে। গ্রাম থেকে এসে রেস্টুরেন্টের ওয়েটার কাজ করে ফুটপাত থাকছে, দেখার কেউ নেই। আমি ওকে ভুল বুঝতে গেছিলাম। ওর সভ্যতা দিয়েই তো সবার ভালোবাসা আদায় করে নিচ্ছে। ফায়াজ আর লাবণ্য ওখান থেকে চলে গেল। রাত 2টা, ম্যানেজার ল্যাপটপে বসে কাজ করছিল। তখন ম্যানেজারের ল্যাম্পপোস্টে ডার্ক হ্যাকার নামটা বড় বড় অক্ষরে লেখা ল্যাম্পপোস্টের স্ক্রিনে ভাসছে। ম্যানেজার হাঁ হয়ে গেল। ম্যানেজার কিবোর্ড চাপতে লাগলো, কোনো কাজ হলো না। ম্যানেজারের বুঝতে বাকি নেই, সব কিছু হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে।
ম্যানেজারের সামনে স্ক্রিনে ভেসে উঠল ম্যানেজার আর একটা মেয়ে এক রুমে অন্তরঙ্গ অবস্থায়। আরেকটা ভিডিওতে ম্যানেজার অফিসারের মেয়েকে ব্ল্যাকমেইল করে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। ম্যানেজারের গলা শুকিয়ে গেল এটা দেখে। ম্যানেজারের সামনে সব এক এক করে তার অপকর্মের সব চিত্র ফুটে উঠেছে। ম্যানেজার এসব ভিডিও চিত্র দেখে ঢোক গিলতে লাগলো আর ঘামতে শুরু করলো। এসির ভিতর থেকেও ঘেমে যাচ্ছে। ম্যানেজার চোখ বড় বড় করে তাকিয়ে পড়ে হা হয়ে গেল। আদনানের সাথে মিলে যে ডিলটা করেছিল সেটাও ডার্ক হ্যাকারের হাতে। হঠাৎ করেই ভুতুরে চেহারায় ডার্ক ডেভিলে এসে, যদি তোর এই অপকর্মের কথা যদি ফাঁস করতে না চাস তাহলে আমার কথা মতো কাজ কর। ম্যানেজার হু হু বলে রাজি হয়ে গেল। ডার্ক ডেভিল ম্যানেজারকে বলল, ল্যাপটপ হাতে নিয়ে ছাদে যা। ম্যানেজার পুরো ঘাবড়ে গেল। ম্যানেজার মুচড়ামুচড়ি করতে লাগলো। ডার্ক ডেভিল বলল, যদি চাস তাহলে তোর এই অপকর্মের সব ভিডিও ফাঁস করে দিচ্ছি। ম্যানেজার উঠে দাঁড়িয়ে, না না না, এমনটা করো না। আমি তোমার সব কথা শুনবো। তুমি আমার সম্মান নষ্ট করো না প্লিজ। তাহলে ছাদে যাও। ডার্ক হ্যাকারের কথা মতো ল্যাপটপ হাতে নিয়ে ম্যানেজার ছাদে গেল। ডার্ক হ্যাকার ম্যানেজারকে ছাদের একবারে কার্নিশে যেতে বলল। ম্যানেজার ছাদের কার্নিশে চলে গেল। ডার্ক হ্যাকার ম্যানেজারকে নিচে তাকাতে বলল। ম্যানেজার নিচে তাকালো। নিচে তাকিয়ে ভয় পেয়ে গেল। ডার্ক হ্যাকার বলল, যদি তোর সম্মান চাস তাহলে এখান থেকে লাভ দে, আর না হলে তোর ভিডিও সব লাইভ করে দিয়ে দিব। তখন সম্মান হারাবি, আবার জনগণের গণধোলাই খেয়ে মরবি। ম্যানেজার ডার্ক হ্যাকারের কথা শুনে ঘাবড়ে গেল। কি করবে এখন? মরতে তো একদিন হবে। জীবনে অনেক অন্যায় করেছে, সেটার হিসাব মিলানোর সময় এসেছে। ম্যানেজার ডার্ক হ্যাকারের কথা শুনতে শুনতে ম্যানেজার ছাদ থেকে টুস করে লাফ দিল। ডার্ক হ্যাকার জোরে একটা হাসি দিল। কিছুক্ষণ পর প্রশাসনের লোক, মিডিয়ার লোক ঘটনাস্থলে চলে আসলো। খবরটা আদনানের কানে চলে গেল। ম্যানেজারের কথা এমডি শুনে গার্ড নিয়ে বের হলো ম্যানেজারের বাসার উদ্দেশ্যে। আদনান ম্যানেজারের মৃত্যুর খবর পেয়ে হাতে থাকা ফোনটা আছাড় মারল সজোরে। আদনানের মাথা খারাপ হয়ে গেল। এমডির ক্ষতি করা আর সহজ হবে না। কি ভেবে রেখেছিল আর কি হয়ে গেল। এমডি ম্যানেজারের বাসায় পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে ম্যানেজারের লাশের সামনে দাঁড়াতে মুরাদ এমডি কে দেখে, স্যার আপনি কি কিছু বলতে পারবেন হঠাৎ করে আত্মহত্যা করার কারণ? না, তবে ফ্যামিলির কোনো সমস্যা? না স্যার, আমরা জিজ্ঞেস করেছি তেমন কিছুই হয়নি। হঠাৎ করে রুম থেকে ছাদে চলে গেল। ফ্যামিলির লোকজন শব্দ পেয়ে এসে দেখে পড়ে আছে। তাহলে আপনার তদন্ত করে দেখুন, তাহলে আসল সত্যটা কি। জি, এটা আমাদের কর্তব্য। এটার সুস্থ তদন্ত হবে। আসল আসামিকে সামনে নিয়ে আসব। একজন সোর্স এসে মুরাদের কাছে ফোনটা এসে দিল। মুরাদ ফোনের পাওয়ার বাটন চাপ দিতেই চোখ বড় বড় হয়ে গেল। ফোনের স্ক্রিনে লেখা ডার্ক হ্যাকার। মুরাদ এমডির সামনে থেকে চলে গেল গাড়ির কাছে। এমডি ম্যানেজারের ফ্যামিলির লোকদের সান্ত্বনা দিয়ে কথা বলতে লাগলো। গাড়ির কাছে এসে ফোন পকেট থেকে বের করে সাইবার ক্রাইমের ইনচার্জ তানজিলাকে ফোন করলো। ফোন করা শেষে মুরাদ লাশের সামনে এসে বসে লাশটাকে দেখতে লাগলো। মিডিয়ার লোক ঘিরে ধরে নিউজ করতে লাগলো। এমডি কোম্পানির ম্যানেজার গভীর রাতে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। হঠাৎ এমন রহস্যময় মৃত্যু সবার কাছে অজানা। পরিবারের লোকজন কেউ কোনো কিছু বলতে পারছে না। সব কিছুই ঠিক ছিল, হঠাৎ করে ফোনে কি করতে করতে ছাদে চলে গেল। ম্যানেজার কেন এমন করেছে আমি জানি না, তবে এখানে প্রশাসনের লোকজন আছে। তারা তদন্ত করে আসল রহস্য বের করবে। তারাই বলতে পারবে। ম্যানেজারের অবর্তমানে আমি ম্যানেজারের পরিবারের দায়িত্ব নিয়েছি। জরুরি একটি মিটিং আছে, সেখানে যেতে হচ্ছে, গুরুত্বপূর্ণ। বাকি কথা পরে বলবো। মিডিয়ার লোক এমডির প্রশংসা করতে লাগলো। এমডির গাড়িগুলো ম্যানেজারের বাড়ির সামনে থেকে চলে যেতেই তানজিলার গাড়ি এসে থামলো। তানজিলা গাড়ি থেকে নেমে মুরাদের সামনে যেয়ে দাঁড়ালো। মুরাদ তানজিলার হাতে ফোনটা দিল। তানজিলা ফোনের পাওয়ার বাটন চাপ দিতে ডার্ক হ্যাকার লেখা নামটা সামনে ভাসছে। কারণ তানজিলা ফোনটা কিছুক্ষণ ঘাটাঘাটি করে লক খুলতে পারলো না। মুরাদ বলল, কি বুঝতে পারছো এখানে? স্যার, এই হ্যাকার নতুন, মাথায় অনেক বুদ্ধি খাটিয়ে এই পথে অগ্রসর হতে চাই। লাশটাকে মর্গে পাঠিয়ে দেন। ফোনটা নিয়ে যাচ্ছি, পরে আপডেট জানাবো।
যত দ্রুত পারো এটার তথ্য আমাকে জানাও। কে এই ডার্ক হ্যাকার? লাশ নিয়ে গাড়িতে উঠালো। মিডিয়ার লোক তানজিলা আর মুরাদকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো। মুরাদ মিডিয়ার লোকদের সামনে বলতে যাবে, তখন তানজিলা মুরাদকে থামিয়ে ম্যানেজারের ফোনে স্ক্রিন অন করে দিল। ডার্ক হ্যাকার নামটা দেখে সবাই হা হয়ে তাকিয়ে রইল। তানজিলা বলল, ফোনের কার্যকলাপ হ্যাকারের কন্ট্রোলে চলে গেছে, যার কারণে হ্যাকারের কথা মতো ম্যানেজার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। টেকো মুরাদ তানজিলার কথা শুনে অবাক হয়ে গেল। মুরাদ বলল, ডার্ক হ্যাকার? হ্যাঁ। তানজিলা ফোনে স্ক্রিনে তাকিয়ে আছে। 5 মিনিট পর দেখলো ডার্ক হ্যাকার স্ক্রিন থেকে সরে গেছে। তানজিলা ম্যানেজারের কার্যকলাপ দেখে অবাক হয়ে গেল। পিছনে ফিরলো, তাকিয়ে দেখলো মুরাদ ফোনে কথা বলছে। লাশ গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। তানজিলা গাড়ির কাছে যেতে মিডিয়ার লোক তানজিলাকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো। তানজিলা বলল, ম্যানেজারের আত্মহত্যার জন্য ডার্ক হ্যাকার দায়ী। ডার্ক হ্যাকার নামটা শুনতে অবাক হয়ে গেল সবাই। নামটা সবাই ফার্স্ট শুনলো। মিডিয়ার লোকজন বলল, কে এই ডার্ক হ্যাকার? এখনও সঠিক বলতে পারছি না, হ্যাকার তো অনেক আছে, তবে এই হ্যাকারের পিছনের মানুষটা মুখোশের আড়ালে থাকে। আমরা চেষ্টা করব ডার্ক হ্যাকারকে খুঁজে বের করার। তানজিলার গাড়ি চলে গেল। মুরাদ গাড়িতে উঠে চলে গেল। সকাল 10টা। জরুরি ভিত্তিতে এমডির সব স্টাফদের ডাকলো। সবাই হল রুমে এসে জড়ো হলো। এমডি রেগে আছে সবার উপর, কিন্তু কেন রেগে আছে এটা কেউ জানে না। একে তো ম্যানেজার আত্মহত্যা করেছে, এটার জন্য কোম্পানি বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এমডি না করে দিয়েছে। সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ করে এমডির কেন রেগে আছে? এত জরুরি তলব। এমডির ভেতর ঢুকতে সবাই দাঁড়িয়ে গেল। এমডি সবার সামনে দাঁড়িয়ে রেগে ঝাড়ি দিয়ে, তোমাদের এত বড় সাহস হলো কি করে? আমার কোম্পানিতে এত বড় ঘটনা ঘটে গেল, আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি কেন? আমার কোম্পানিতে আমি কাউকে রাখবো না, সবাইকে ছাঁটাই করব। এমডির কথা শুনেই সবাই থ হয়ে গেল। সবাই ভয় পেয়ে গেল। আফরিন বলল, স্যার, আপনাকে না জানার জন্য আমরা সবাই সরি। এমডি ধমক দিয়ে, চুপ থাকো, একটা কথাও বলবে না। আমারটা খাবে, আবার আমার সাথেই জালিয়াতি করবে, এত বড় সাহস। এমডির কথা শুনে সবাই মাথা নিচু করে ফেললো। পিএইসও মাথা নিচু করে আছে এমডির সামনে দাঁড়িয়ে। তুমি আমাকে এই ঘটনা জানাওনি কেন? সমস্যা সমাধান হয়ে গেছে, তাই আর জানাইনি আপনাকে। সরি স্যার। সমস্যার সমাধান হলো আর আমাকে জানানোর কোনো প্রয়োজন হয়নি, তাহলে আমার এই কোম্পানি রেখে কী লাভ? দুঃখিত স্যার, এমন ভুল আর হবে না। 1 ঘন্টার ভেতর ম্যানেজার যত কার্যকলাপ আছে সব পাইল আমার সামনে এনে রাখবে। আর যারা ম্যানেজারের সাথে যুক্ত হয়ে অপকর্ম করার চেষ্টা করেছো তাদের কেউ রেহাই পাবে না। এমডির কথা শুনে সবাই হা হয়ে গেল। এমডি আনিকার দিকে তাকিয়ে, তুমি আমার রুমে এসো 30 মিনিট পর, সব ফাইল নিয়ে। জি স্যার। এমডি চলে গেল। সবাই পিএ কে জিজ্ঞেস করতে পিএ ম্যানেজারকে সব অপকর্মের কথা বলল সবাইকে। ডার্ক হ্যাকার নামে একজন ম্যানেজারকে মেরে ফেলেছে। পিএ এর কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নিউজ পেপারের প্রথম পৃষ্ঠায় ডার্ক হ্যাকার এমডি কোম্পানির ম্যানেজারের আত্মহত্যা করার জন্য দায়ী। বিস্তারিত কেউ পড়েনি। টেকো মুরাদ থানায় চেয়ারে বসে দুটো নিউজ পেপার পাশাপাশি রেখে দেখছে। একটায় লেখা ডার্ক ডেভিল, অন্যটা ডার্ক হ্যাকার। দুটোর নামের প্রথম নাম ডার্ক, একই নাম, পরেরটা ডেভিল আর হ্যাকার। মুরাদ বোঝার চেষ্টা করছে এই নামের মানুষ কি একজনই নাকি দুজন, দুটি নাম। না, একজন দুটো নাম ব্যবহার করেছে। মুরাদের মাথায় সবকিছু ঘুরপাক খেতে লাগলো। মুরাদ বড় স্যারকে ফোন দিয়ে মিটিংয়ে বলল। সেখানে অভিজ্ঞ সিনিয়র পুলিশদেরও থাকতে বলল। বড় স্যার মুরাদকে রাতে মিটিংয়ের জন্য বলা হলো। মুরাদ বড় স্যারের সাথে কথা বলে ফোনটা কেটে দিয়ে পৃষ্ঠা দুটো ছিঁড়ে ডার্ক নামটা কাটলো। তারপরে তার পাশে ডেভিল, তার পাশে হ্যাকার। মুরাদ মনে মনে বলছে ডার্ক, ডেভিল, হ্যাকার, এটা দুজনে না, একজন ব্যক্তি। মুরাদ তা খুঁজে বের করবেই। আফরিন এমডির অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। আফরিন ভিতরে ভয়তে ভয়তে ঢুকে ফাইলটা টেবিলের উপর রাখতে এমডির আফরিনকে বসতে বলল। আফরিন বসলো। এমডি আফরিনকে বলল, তোমাকে দেখে আমার অনেক অবাক লাগছে। আফরিন ভয়তে ঘাবড়ে যে, আমি কিছু করেছি? এমডির আফরিনের ভয় পাওয়া দেখে, এখন ভয় পাচ্ছ কেন? যখন ভয় পাওয়ার কথা ছিল তখন
কেন পাওনি? আফরিন অবাক হয়ে মানে বলতেই এমডি বলল, কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? না স্যার। সবাই যখন টেনশনে ছিল তখন তুমি কিভাবে রিল্যাক্সে বসেছিলে? তখন একটু ভয় হয়নি যদি সব কিছু হ্যাক হয়ে যেত? আসলে স্যার আমাদের সিস্টেম সিকিউরিটি তো অনেক শক্ত, যেটা কারো পক্ষেই সম্ভব না সিস্টেম সিকিউরিটি হ্যাক করে নিয়ে যাওয়ার জন্য। এমডি আফরিনের ঢোক গিলা দেখে পানির গ্লাস এগিয়ে দিয়ে পানি খেয়ে আসতে পারো। আফরিন গ্লাস হাতে নিয়ে পানি ঢকঢক করে খেয়ে উঠে চলে গেল। এমডি হাতে ফোন নিয়ে ম্যানেজার ভিডিও দেখে মনে মনে ভাবতে লাগলো, কে এই ডার্ক হ্যাকার কিং? হ্যালো ভিউয়ার্স, আপনাদের এই গল্পটি কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলের নিত্য নতুন মাফিয়া ও রোমান্টিক গল্প পেতে এবং শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না।